হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে। আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করি, তারপরে স্টার্ট করে দিই। আচ্ছা, আমি শুরু করার আগে কয়েকজনকে কো হোস্ট বানিয়ে দিই, যারা হচ্ছে আজকের গেস্ট স্পিকার। সেটা এখান থেকে করা যাবে আশা করি। আজিজ, তোমাকে, হ্যাঁ ঠিক আছে, মোর কো হোস্ট বানিয়ে দিলাম। ওকে, তারপরে সাহাল, আহ সাহাল তুমি আসছো? জি ভাই। ও আচ্ছা, মোহাম্মদ ইসলাম। হুম। না, মোহাম্মদ ইসলাম। ওকে, ওকে। আর শুধু মিনহাজুল ইসলাম জয়েন এখনো করেনি, ওর একটা মিটিং আছে, ওর পরে সে জয়েন করবে। ওকে, তাহলে আমাদের 81 81 জন হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন করেছিল খুব সম্ভবত 282 জন। এটা খুবই এক্সপেক্টেড যে অনেকেই শুধু শুধু রেজিস্ট্রেশন করবে, তারা আসলে আসবে না। কেন এরকম করে তারাই বলতে পারে, বাট আমরা এখন স্টার্ট করে দিই। আম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই ওয়ার্কশপটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি বারবার বিভিন্ন প্রোগ্রামে থেকে অ্যাপ্লিকেশন রিভিউ করা এবং নিজে যে ইমেল গুলা পাই, সেখানে অনেক সময় মনে হয়েছে যে অনেকে এমনি ইমেল করে, তারা জানেই না কিভাবে একটা প্রিপারেশন নিতে হয় হায়ার এডুকেশনের জন্য। সিভিতে কি থাকতে হয়, প্রফেসরকে কি লিখতে হয়। তো এগুলো একটু দুঃখজনক। আর একটা উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু মুসলিম, আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করা। তো তোমরা যারা উপকৃত হবে, তোমরা দোয়া করবে আমার জন্য, আর যারা এটা অর্গানাইজেশনে যারা জড়িত, মানে বিশেষ করে আজকে যারা তোমাদেরকে তাদের সাকসেস স্টোরি শোনাবে। তো এটা রেজিস্ট্রেশন ফি হচ্ছে বেসিক্যালি 0 টাকা। বাট শর্ত হচ্ছে অ্যাটলিস্ট একটা গাছ বাংলাদেশে বৃক্ষ রোপণ করতে হবে। এবং তুমি সেটা করেছো কিনা আমরা কিভাবে বুঝবো? এই যে হ্যাশট্যাগ গুলা ফেসবুকে ব্যবহার করা যাইতে পারে, এই 3টা হ্যাশট্যাগ। নিজের ছবি থাকতেও পারে, নাও থাকতে পারে, অনেকে ছবি দিতে চায় না, সেটা ইটস ওকে, বাট গাছের ছবি দিয়ে এই 3টা হ্যাশট্যাগ দিলেই হবে। এটা হচ্ছে আজকের রেজিস্ট্রেশন ফি, এটা যেন আমাদের ভুল না হয়। আমরা যদি এই ছোট্ট প্রমিসটাই রাখতে না পারি, তাহলে ইটস ভেরি আনলাইকলি যে হায়ার এডুকেশনে এসে আমরা সাকসেসফুল হব। ওকে, শুরুতে স্পয়লার অ্যালার্ট, হায়ার এডুকেশন একদমই সহজ জিনিস না। তো এটা যদি মিথ্যা মিথ্যে আমি কমফোর্টের জন্য বলি যে এটা খুব সহজ জিনিস, এই মিথ্যাটা বলাটা আসলে কোনো ভালো কিছু হবে না। সো ফার্স্ট আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটা একটা লং জার্নি। আসার আগেও অনেক কাজ, আর আসার পরে তো কাজ আরো বাড়তে থাকবে। বাট ইফ দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট, তোমাকে এটা মেনে নিতে হবে যে এই লাইনটা সহজ কোনো লাইন না। হয়তোবা দুনিয়াতে কোনো লাইনই সহজ না, সব লাইনেই কষ্ট আছে, এই লাইনেও কষ্ট আছে। তো এটা একটা হিউজ কম্পিটিশন, যে কাউ মানে একটা স্কলারশিপ নিয়ে বাইরে আসা।
শুরুতে আমি আসলে প্রেজেন্টেশনটা বেশি লম্বা করবো না, আমি প্রেজেন্টেশনটা আই ডোন্ট নো 20-30 মিনিটস এর মধ্যে শেষ করব। তারপরে হচ্ছে 4 জন আমাদের আজকে স্টোরি বলবে, তাদের স্টোরি গুলো 5 মিনিটের মধ্যে তারা বলবে পার পার্সন। এরপরে আমরা কোয়েশ্চেন এবং আনসার সেশন থাকবে, বাট আমাদের যেহেতু পার্টিসিপেন্ট অলরেডি 92, আমরা তো সবার থেকে কোয়েশ্চেন নিতে পারবো না, আমরা হয়তো 10টার মতো কোয়েশ্চেন নিব সংক্ষেপে। ওকে, সো আমাদের পয়েন্ট গুলা মূলত এই 3টা কান্ট্রিকে বেসড করে হবে, বাট অ্যাকচুয়ালি এগুলা সবার জন্যই কমন, সব কান্ট্রির জন্যই সাধারণত কমন হয়ে থাকে। আর হচ্ছে আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে, আমার প্রেজেন্টেশনটা আমি অর্গানাইজ করছি কম্পিউটার সায়েন্সকে মাথায় রেখে, বাট এইখান থেকে সব ডিপার্টমেন্টই আসলে বুঝতে পারবে কার কি লাগবে। তো কান্ট্রির ক্ষেত্রে যদি আমরা বলি, কানাডাতে যেটা হয়, কানাডাতে বাংলাদেশ থেকে সরাসরি মাস্টার্স নিয়ে, সরি মানে আন্ডারগ্রেডের পরে, অনার্সের পরে সরাসরি পিএইচডি তে আসা খুবই আনকমন। এটা কানাডাতে সাধারণত অ্যালাউ করে না, যেমন আমার ইউনিভার্সিটি অ্যালাউ করে না। অস্ট্রেলিয়াতে আবার এটা পুরো উল্টা, এটা খুবই কমন। অস্ট্রেলিয়াতে হচ্ছে আন্ডারগ্রেডের পরে সরাসরি পিএইচডি তে যাওয়া খুবই কমন। এবং এটা খুবই অদ্ভুত যে একটা মানুষ অনার্স শেষ করে 4 বছরের মাথায় সে পিএইচডি নিয়ে বাংলাদেশে ব্যাক করছে বা হোয়াট এভার, বা অস্ট্রেলিয়া থেকে গেছে। হোয়ারাস কানাডাতে হইলে সে প্রথমে 2 বছর লাগবে মাস্টার্স করতে, 5 বছর লাগবে পিএইচডি করতে, 7 বছর অ্যাটলিস্ট। আমেরিকাতেও এটা খুবই কমন, ডিরেক্ট পিএইচডি তে যাওয়া, মানে 5 ইয়ার্স এর ওদের একটা প্যাকেজ প্রোগ্রাম থাকে, অনেকে এটাকে মাস্টার্স লিডিং টু পিএইচডি বলে। মানে এটা খুব কমন আমেরিকাতেও পিএইচডি তে যাওয়া ডিরেক্ট অনার্স এর পরে, অ্যাটলিস্ট কম্পিউটার সায়েন্সে। বাট এগেইন যে পয়েন্ট গুলো আমরা বলবো সেটা, আমি জাপানে যাই, কোরিয়াতে যাই, যেখানে বা চীনে যাই, যেখানে যাই এগুলো কাজে লাগে। তো আজকের যে টপিক গুলো নিয়ে আমি অতি সংক্ষেপে একটু করে কথা বলবো। এগুলো এক একটা টপিক নিয়ে এক একটা আলাদা ওয়ার্কশপ করা সম্ভব, বাট সেটা আমাদের অবজেক্টিভ না। যেমন জিপিএ, ইংলিশ টেস্ট, রিসার্চ এক্সপেরিয়েন্স, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আদার এক্সপেরিয়েন্স, সিভি, তারপর একটা প্রফেসর কিভাবে খুঁজে পেতে হয়, তারপরে এসওপি। ওকে, আমি খুব সংক্ষেপে এগুলো টাচ করব। আচ্ছা, তো আমি কানাডায় আসার পর থেকে জুনিয়রদের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে, আমার জিপিএ এত, এটা কি স্কলারশিপ পাওয়ার জন্য এনাফ কিনা। তো এই কোয়েশ্চেনটার কখনো কোনো প্রিসাইজ আনসার আমি দিতে পারি না, এটার কোনো আনসার নাই আসলে। মানে হোয়াট ইজ এ গুড জিপিএ? উই অল নো যে 3.8 হলে খুবই ভালো, 3.8 একটা এক্সেলেন্ট জিপিএ। বাট 3.8 আবার খুবই এমন একটা জায়গা থেকে 3.8, যে ইউনিভার্সিটিটার আমি নামই শুনি নাই, কেউই নাম শুনে নাই, বা সবাই জানে এটা একটা ফেক ইউনিভার্সিটি, সেটা আর সাপোজ বাংলাদেশের একটা টপ ইউনিভার্সিটির 3.8, এই দুইটা তো সেম না। সো এটার আসলে কোনো ডেফিনিট আনসার নাই। ইন জেনারেল আমি অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার, আমি যখন পাই যে 3.7 এর উপরে কারো জিপিএ, আমি একটু হইলো মানে হই আর কি, কনভিন্সড হই। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি আমার ল্যাবে জিপিএ 3, জাস্ট জিপিএ 3ও হায়ার করছি, যেখানে আমার কাছে জিপিএ 3.9 অপশন ছিল। মানে 3.9 বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে অপশন থাকার পরেও আমি একটা স্টুডেন্টকে সিলেক্ট করছিলাম যার জিপিএ হচ্ছে জাস্ট 3/4। তার মানে কি? তার মানে ওই যে বললাম, এই আনসারটা খুবই ডিফিকাল্ট যে কত জিপিএ এনাফ। এটা তুমি যখন অ্যাপ্লাই করবা, এটা একটা কমপ্লিট প্যাকেজ। কারণ একজন ফ্যাকাল্টি মেম্বার তোমাকে যে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে আসবে, সে তোমার কাছে কি চায়? একদম সিম্পলি বললে, তোমার কাছ থেকে ভালো রিসার্চ করার অ্যাবিলিটি চায়, ভালো পাবলিকেশন করার, ভালো ভালো জায়গায়। কারণ এটাই তাদের কেরিয়ার, এগুলা দেখিয়ে তারা রিসার্চ গ্রান্ট নিয়ে আসে। তো তোমার যদি সেটা অলরেডি টপ নচ হয় বা অলরেডি ভালো এক্সপেরিয়েন্স থাকে, তাহলে জিপিএ যদি আবার একটু কম হয়, সেটা রিকভার করা যায়। অনেকের আছে এরকম যে সাপোজ টোটাল জিপিএ হচ্ছে 3.3, বাট লাস্ট 2 ইয়ার্স বা লাস্ট 4 সেমিস্টার সে আবার মেনশন করে যে আমার লাস্ট 2 ইয়ার্স এর জিপিএ হচ্ছে 3.8। দিস ইজ এ ভেরি গুড সাইন। তার মানে হচ্ছে তুমি লাস্টের দিকে যে তুমি ইমপ্রুভ করছো, তার মানে তুমি প্রথম দিকে হয়তো এত বেশি খেয়াল করো নাই, সিরিয়াস ছিল না। তো তোমাদের কারো কেস যদি এরকম হয়, সেটা তুমি সিভিতে মেনশন করতে পারো
যে ওভারঅল জিপিএ 3.3 বাট লাস্ট 2 ইয়ার্স হচ্ছে 3.8। এটাও অনেক কাজ করে। আচ্ছা আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি যাচ্ছে। আচ্ছা, ওকে। জিপিএ নিয়ে আর কি কিছু বলার আছে? না, আসলে আর কিছু বলার নাই। মানে আমি আমার ল্যাবে এই পর্যন্ত 7 জনের মতো স্টুডেন্ট অফার করছি, কেউ আসছে কেউ আসবে এরকম। এদের অনেকের জিপিএ হচ্ছে 3.9 এর উপরে, আবার কয়েকজনের জিপিএ 3.5 এর নিচে। সো তার মানে হচ্ছে কি, আমি একটা হোল প্যাকেজ হিসাবে দেখি। বাট জিপিএ হাই হইলে অনেক সুবিধা, সেটা হচ্ছে অ্যাডমিশন কমিটি বা স্কলারশিপ কমিটিকে কনভিন্স করতে সুবিধা হয়। তারপরে ইউনিভার্সিটির কিছু নিজস্ব স্কলারশিপ থাকে, সেগুলো যখন স্টুডেন্ট পায় তখন প্রফেসরকে অনেক বড় অ্যামাউন্টের টাকা দিতে হয় না। তাহলে প্রফেসরের জন্য এই অ্যাডভান্টেজ গুলা থাকে জিপিএ হাই হইলে। তো জিপিএ যদি কেউ বলে জিপিএ ডাজন্ট ম্যাটার, তারা তোমাকে মিথ্যা কথা বলছে। তো তুমি যদি এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হও, আম, তাহলে আম, তোমাকে এখন থেকে জিপিএ বাড়ানোর চেষ্টা করা উচিত। আর যদি লো হয় তাহলে অন্য জিনিস দিয়ে রিকভার করতে হবে। ওকে, ইংলিশ টেস্ট স্কোর। ইংলিশ টেস্ট স্কোরটা হচ্ছে, বলতে পারো যে তোমার মানে এটা কম্পালসারি, রাইট? বেশিরভাগ ইউনিভার্সিটিতে। তো এখন আমেরিকা হলে জিআরইটাও অনেক সময় লাগে, আবার এখন অনেকেই আবার বাদ দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, হুইচ ইজ ভেরি গুড, হুইচ আই সাপোর্ট। কারণ জিআরইটা আমার কাছে কাইন্ড অফ মিনিংলেস। এখন ধরো আমাদের ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে অ্যাপ্লাই করতে হলে আইএলস এ 6.5 লাগে মিনিমাম, আর টোফেলও এরকম কিছু একটা লাগে। তো এরকম তোমাকে দেখতে হবে কোন ইউনিভার্সিটির কত লাগে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 6.5। নর্থ আমেরিকাতে কিছু কিছু ইউনিভার্সিটি 7 চায়। এখন ধরো তোমার বাকি সবকিছু খুবই ভালো, খুবই ভালো তুমি, বাট তোমার আইএলস এ হচ্ছে স্কোর 6, তার মানে ইট ডাজন্ট ম্যাটার, তুমি তো এন্ট্রি রিকোয়ারমেন্ট ফিল করতে পারো নাই, রাইট? যেমন আমি এবার একটা স্টুডেন্টকে সব ইন্টারভিউ সবকিছু নেওয়ার পরে হায়ার করে ফেলবো ফুল স্কলারশিপে, কিন্তু তার আইএলস এর স্কোর 6.5 তুলতে সে পারেনি, সে 6 তুলতে পারছে। তো সে দুইবার চেষ্টা করেও 6ই ছিল, যার কারণে আমাদের আর ওয়ে ছিল না, তাকে বাদ দিতে হয়েছে। আমি কিন্তু স্টুডেন্টটাকে নিতে চাইছি, কারণ আমি জানি এখানে আসার পরে ইংলিশ অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে। বাট আমার ইউনিভার্সিটি তো সেটা মানবে না, রাইট? এটা তো রিকোয়ারমেন্টকে আমরা তো ইয়া করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তার মানে এইটা আমার একেবারে এটা থাকতেই হবে। এখন এটা আমি যদি আন্ডারগ্রেড ফার্স্ট ইয়ারে হই, সেকেন্ড ইয়ারে হই, আমরা এখন থেকেই শুরু করতে পারি। এখন যে কোনো ইংলিশ টেস্টে সাধারণত সেটা আইএলস হোক টোফেল হোক, 4টা জিনিস দেখে: রিডিং, স্পিকিং, রাইটিং এবং লিসেনিং। এখন অনেক ইউনিভার্সিটি আবার এটা বলে দেয় যে তোমার টোটাল স্কোর হইতে হবে 6.5 এবং কোনো মডিউলে 6 এর নিচে থাকতে পারবে না, এরকম বলে দেয়। এটা বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কমন। তাহলে আমার আসলে প্রত্যেকটা মডিউলেই ভালো করতে হবে। তো আইএলস এ কিভাবে ভালো করতে হয় এটা আজকের তো অবজেক্টিভ হইতে পারে না, আর আমি খুব সংক্ষেপে বলি। সেটা হচ্ছে, তোমাকে এখন থেকে রেগুলারলি ইংলিশ নিউজ পেপার পড়ার অভ্যাস করতে হবে। ব্লগ পড়তে পারো ইংলিশ ভালো ভালো জায়গার, তাহলে তোমার অনেক ভোকাবুলারি ইমপ্রুভ হবে এবং তোমার রিডিং অ্যাবিলিটি ইমপ্রুভ হবে। তো তুমি যখন প্রথম পড়বা দেখবা প্রতি সেন্টেন্সে 5টা ওয়ার্ডে তুমি আটকাই যাচ্ছ। এখন প্রতিটা সেন্টেন্সের 5টা ওয়ার্ড তুমি ডিকশনারি থেকে বের করতে গেলে অনেক সময় লাগবে। আহ, দুই একটা করে বের করতে পারো, বাকিগুলো স্কিপ করতে পারো। কারণ তোমার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ফুল প্যারাগ্রাফ পড়ে সবগুলা ওয়ার্ডের মিনিং না বুঝেও আমি পুরো প্যারাগ্রাফটার মিনিং বুঝতে পারছি কিনা, এই অভ্যাসটা বাড়াইতে হবে। ইংলিশ নোবেল পড়া শুরু করতে পারো, যেমন আমি ড্যান ব্রাউনের বইগুলা পড়ছিলাম, ওই যে দা ভিনসি কোড সহ ওর বইগুলা বেশ ভালো, বেশ মজার। তো রিডিং এর জন্য আমি ওগুলা পড়তাম। স্পিকিং এর জন্য তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলতে পারো, প্রথম প্রথম দেখবা খুবই অবস্থা খারাপ, আনলেস তুমি অলরেডি ইংলিশে ভালো হইতেই পারো। বাট আমি অন এভারেজ বলতেছি, কোনো একটা টপিক সিলেক্ট করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলবা। প্রথম দিকে দেখবা খুব খারাপ হচ্ছে, তারপরে 1 মাস 2 মাস পরে তুমি দেখবা ইমপ্রুভ হচ্ছে। রাইটিং এও তুমি একই কাজ করতে পারো। রাইটিং এ হচ্ছে তুমি একটা আর্টিকেল কোনো জায়গা থেকে পড়লা, নিউ ইয়র্ক টাইমস হোক আর যাই হোক, বা ডেইলি স্টার হোক বাংলাদেশে, এখন নিজের ভাষায় ওই পড়ছো ওইটা অফ করে দাও, এখন নিজে মেমোরি থেকে নিজের ভাষায় লেখার চেষ্টা করো, রাইট? তারপর দেখবে এইভাবে তোমার থট প্রসেসের ইমপ্রুভ হচ্ছে, ভোকাবুলারি বাড়তেছে, গ্রামার ঠিক করতে হবে। গ্রামারের অবস্থা খুব খারাপ হইলে রেইমন মার্ফির বই পাওয়া যায়, এসেনশিয়াল ইংলিশ গ্রামার এই নামে। এই বইটা বেশ ভালো গ্রামারের জন্য, রেমন মার্ফি। ওকে,
তারপরে লিসেনিং এর জন্য তোমরা, আমি যেহেতু একজন মুসলিম, আমি তোমাকে রেকমেন্ড করতে পারবো না যে মুভি দেখো, এটা আমি রেকমেন্ড করতে পারবো না। আমি বলবো ডকুমেন্টারি দেখো, বিভিন্ন ডকুমেন্টারি গুলা দেখো। বিবিসি, ওই যে ডকুমেন্টারি গুলা, যেমন মানে আর্থ লাইফ, বিভিন্ন ইয়ে আছে, ওগুলো শুনতে 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 তুমি দেখবা এক সময় তুমি বুঝতে পারতেছো। তো এই 4টা স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে। ওকে, এটা গেল ইংলিশ। এখন ওই যে বললাম যে তুমি যদি পিএইচডি তে আসতে চাও, তোমার মাস্টার্স সাধারণত থাকতে হয়, এবং রিসার্চ এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে অতি জরুরি। আর তুমি যদি মাস্টার্সে আসতে চাও, তাহলে আন্ডারগ্রেডে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতেই হবে এমন কোনো কথা নেই। হাউএভার, তোমার যদি জিপিএ কম হয়, তাহলে এটা তোমার আসলে এটা ছাড়া কোনো উপায় নেই। তোমার রিসার্চ এক্সপিরিয়েন্সও নাই, জিপিও অত্যন্ত খারাপ, তাহলে তো তোমাকে কেউ নিবে না, রাইট? সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার রিকভারির একটা উপায়। আবার কারেন্ট ওয়ার্ল্ড এত বেশি কম্পিটিশন, রিসার্চ এক্সপিরিয়েন্স অনেকেরই থাকে, এবং জিপিএ যাদের হাই তাদেরও থাকে। সো এইটা তোমাকে ইনভলভ হইতে হবে। কিভাবে ইনভলভ হওয়া? এটা তোমার ইউনিভার্সিটির ভালো যারা প্রফেসর আছে, তেলবাজি বন্ধ করবা। প্রথমত, তেলবাজি মানে হচ্ছে কিছুই পারে না এরকম প্রফেসর কিন্তু পাওয়ারফুল, তাদের পিছনে পিছনে ঘুরে এরকম কিছু স্টুডেন্ট থাকে বাংলাদেশে। এই তেলবাজি করে বেশি দূর আগাইতে পারবা না, মানে মানে ইয়াতে আর কি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তেলবাজি করলে তোমার বাংলাদেশেই থাকা উচিত, তাহলে অনেক অনেক দূর উপরে উঠতে পারবা। তো তেলবাজি বন্ধ করে ভালো প্রফেসর বের করে, তার সাথে যে আমি কিভাবে আপনার সাথে ইনভলভ হইতে পারি রিসার্চে, এগুলা সেকেন্ড থার্ড ইয়ার থেকে শুরু করতে পারো, আন্ডারগ্রেড। হ্যাঁ, খুব খাটতে হবে এই লাইনটাতে, অনেক পরিশ্রম করতে হবে। তো তোমার যদি 2-1টা পাবলিকেশনের কাজ হয়ে যায়, গার্বেজ যে ভেন্যুগুলো আছে সেগুলা না, যেমন জার্নাল অফ ইন্ডিয়া, জার্নাল অফ পাকিস্তান, এইগুলা এই ধরনের ফালতু জিনিস না, মানে রিয়েল জায়গায়, হ্যাঁ রিয়েল জায়গায় একটু কাজ করা, এই এই এক্সপিরিয়েন্সটা তুমি বাড়াইতে পারো। তারপরে ইউনিভার্সিটির বড় ভাই বড় বোন যারা বাইরে আছে, তাদের সাথে ইনভলভ হওয়া যায় কিনা। তারা তোমাকে না বলবে, কারণ তাদের লস, তাদের টাইম নেই, কিন্তু তুমি 100 জনকে নক করতে হবে, দরকারটা তোমার, রাইট? তুমি ওকে আমি নক করছি, সে আমাকে রিপ্লাই দেয় নাই, বা হার্শ রিপ্লাই দিছে, এরপরে তুমি থেমে যাবা, তাহলে তো হবে না, রাইট? কারণ তুমি যখন প্রফেসরের কাছে আসবা, প্রফেসরও তো তোমার প্রতি হার্শ হইতে পারে। তা হার্শ, লাইফটাই হার্শ, এটা অ্যাকসেপ্ট করে রিসার্চ এক্সপেরিয়েন্স কিভাবে সিভিতে লাগানো যায়, সেই লাইনে তোমাকে কাজ করতে হবে। আচ্ছা, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা কি আমাকে হেল্প করবে না ক্ষতি করবে? উল্টা, এটা ডিপেন্ড করতেছে। মনে করো তুমি পড়ছো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সে পড়ে তুমি 6 বছর ব্যাংকে কাজ করছো, ধরো ক্যাশিয়ার হিসেবে বা সামথিং, এইটা তোমাকে হার্ম করার চান্স অনেক বেশি, কারণ তুমি তো তোমার লাইনের পুরোপুরি বাইরে চলে গেছো, তাই না? আবার যে ব্যাংকিং, মানে যে ব্যাংকিং এ লেখাপড়া করছে বা বিজনেসে, তার হয়তো এটা কাজে আসবে। তো কম্পিউটার সায়েন্সে যে ইয়ে করছে, আন্ডারগ্রেড করছে বা মাস্টার্স করছে, সে যদি সফটওয়্যার ফার্মে কাজ করে, এইটা হচ্ছে তার অ্যাসেট, তাই না? কারণ এটা থেকে সে কানেক্ট করাইতে পারবে। সো তুমি যখন এসওপি লিখবা বা প্রফেসরকে ইমেল করবা, তোমাকে এই কারেন্ট যে তুমি চাকরি করতেছো, সেটা কিভাবে রিসার্চের সাথে কানেক্টেড হইতে পারে, সেটা কিভাবে তোমাকে হেল্প করতে পারে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে। ওকে, সো ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, বেসড অন হোয়াট ইউ ডিড, আর বেসড অন হাউ ইউ রিপ্রেজেন্ট, হাউ ইউ প্রেজেন্ট ইউর ওয়ার্ক। ওকে, আদার এক্সপিরিয়েন্সেস, এগুলো স্কলারশিপের ক্ষেত্রে খুবই কাজ করে। যেমন আমি কম্পিউটার সায়েন্সে, আমাকে যখন কেউ ইমেল করে, আমি সবকিছুই দেখি। যখন দেখি প্রোগ্রামিং কন্টেস্ট সে ভালো করছে, এটা আমার জন্য, আমার রিসার্চের জন্য এটা খুবই পজিটিভ। কারণ আমার রিসার্চে প্রচুর কোডিং করতে হয়, প্রবলেম সলভ করতে হয় ডিফিকাল্ট টাইপের। তো যারা প্রোগ্রামিং কন্টেস্ট করছে, আমি আশা করি যে তারা ওই লজিক গুলোতে ভালো। আচ্ছা, আমি যদিও ইন্টারভিউ নিই, অনেক 2-3টা ইন্টারভিউ নিই, টেস্ট করি, লাইভ করি। তো প্রোগ্রামিং কন্টেস্ট অনেক রকমের হইতে পারে, অফলাইন হইতে পারে, অনলাইন হইতে পারে, লাইভ হইতে পারে, মানে তুমি কোথাও গিয়ে সরাসরি টিম হিসেবে পার্টিসিপেট করলা। অফলাইন হইতে পারে, যেমন লিড কোড, যেটা তুমি তোমার মতো করে বসে, বা কোড ফোর্স, হ্যাঁ এরকম। এই এক্সপিরিয়েন্স গুলো কম্পিউটার সায়েন্সের হলে বাড়াইতে হবে। অন্যান্য যারা অন্যান্য সাবজেক্টে আসো, তোমাদেরকে বের করতে হবে তোমাদের কি আছে, যেমন ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, হোয়াট এভার। এই এই জিনিসগুলো তোমার সিভি কে খুব সমৃদ্ধ করে, রাইট? তারপর তুমি লেখাপড়া রিলেটেড বা ভলেন্টারিং এক্সপেরিয়েন্সেস রিলেটেড কোনো অ্যাওয়ার্ড আছে কিনা, রাইট? তুমি তোমার ডিপার্টমেন্টে কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করছো, প্রোগ্রামিং কন্টেস্ট অ্যারেঞ্জ করছো, ডিবেটিং ক্লাবে পার্টিসিপেট করছো, বা তুমি সেখানে একটা একটা পোস্টে আসো,
এগুলা তোমার স্কলারশিপকে বেশ হেল্প করে। এই ধরনের এক্সট্রা কারিকুলার জিনিসগুলা আমি প্রফেসর হিসেবে আমার কোনো লাভ নাই ডিরেক্ট। হাউএভার আমরা যখন স্কলারশিপের অ্যাপ্লাই করি স্টুডেন্ট এটার জন্য, তখন এই পয়েন্টগুলো তারা দেখে। তার মানে এগুলা দিয়েও আমি আমার সিভিকে একটু ইমপ্রুভ করাবো। বাট এগুলাই যেন তোমার একদম মেইন অ্যাসেট না হয়ে যায় যে ডিবেটিং ক্লাবের ওটাই তোমার সিভির একদম ফোকাস পয়েন্ট, তাহলে তো লাভ নেই। তোমার সাবজেক্ট রিলেটেড, তোমার রিসার্চ রিলেটেড যেগুলো, যেমন তোমার জিপিএ হইতে পারে তোমার ফোকাস পয়েন্ট, সেটা দুর্বলতা থাকলে রিসার্চ এক্সপেরিয়েন্স হইতে পারে ফোকাস পয়েন্ট, এরকম। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন একটা প্রফেসরকে ইমেল করবা, তো আমি আসলে প্রাইভেসি ইস্যু হবে এই কারণে শেয়ার করছি না। আমার কাছে বেশ কিছু ভালো এক্সাম্পল আছে, বেশ কিছু অত্যন্ত খারাপ এক্সাম্পল আছে মানে স্টুডেন্টদের পাঠানো। তো এই জিনিসটা এখন আমি যখন সিভিতে ক্লিক করি, বিলিভ ইট অর নট, 90% অফ দ্য কেসে সিভির শুধু লেআউটটা দেখি আমি আর পড়ি না, মানে আর পড়ার মতো কোনো রুচি বা ইচ্ছা থাকে না। মানে যে একটা সিভি সুন্দর করে লিখতে পারে না বা একটা সিভির প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত এটা জানে না, তাকে আমি হায়ার এডুকেশনে এনে আসলে কি করব, তাই না? তো অর্ডার অফ ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। তুমি ম্যারিড কিনা, তোমার বয়স কত, এগুলো সিভিতে থাকার দরকার নেই, এগুলো আননেসারি, তাই না? এগুলো ডিস্ট্রাকশন। তারপর কালার, সিভিতে এত কালার কেন থাকবে? লাল কালার, নীল কালার, এত কালার কেন থাকবে? আবার অনেকে দুইটা কলাম করে, দুইটা কলামও ডিস্ট্রাক্টিং আমার কাছে মনে হয়। কারণ কোত্থেকে কি পড়তে হবে সিভির, তুমি চিন্তা করো তোমার সব মানে তোমার ধরো জিপিএ 3.8, তাহলে তোমার শুরুতে থাকা উচিত সিভিতে একাডেমিক ওইটা যে অনার্স করছি এখান থেকে, মাস্টার্স করছি এখান থেকে, আমার জিপিএ এত, জিপিএ। তারপরে তোমার তোমার অ্যাসেট আসলে কি কি, তোমাকে দুইটা জিনিস ভাবতে হবে সিভি বানানোর সময়। একটা হচ্ছে তোমার অ্যাসেট কি কি, আর একটা হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কি। যেমন ধরো একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস ছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এখন প্রফেসর তোমার সিভিতে আইএলটিএস স্কোরটা কিন্তু খুঁজবে আছে কিনা, হ্যাঁ? তাহলে এইটাও কিন্তু থাকতে হবে সিভিতে, মানে একদম সহজে খুঁজে পাওয়ার মতো করে থাকতে হবে। তার মানে আমাকে আমার স্ট্রেংথ কি কি এগুলাতে ফোকাস করতে হবে। আমার তার মানে আমার জিপিএ, আমার রিসার্চ এক্সপেরিয়েন্স, আমার প্রোগ্রামিং কন্টেস্ট এক্সপেরিয়েন্স, আমার আইএলটিএস স্কোর, আমার পাবলিকেশন, রাইট? এগুলো থাকতে, আমার ভলান্টারি এক্সপেরিয়েন্স একদম শেষে থাকতে পারে। তাহলে ভলান্টারি এক্সপেরিয়েন্স সেটা থাকলে কি হবে, সুপারভাইজার বুঝবে আচ্ছা বাকি সব তো ঠিক আছে, ভলান্টারি এক্সপেরিয়েন্সও আছে, তার মানে এর হচ্ছে ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাওয়ার একটা চান্স আছে, একে আমি কনসিডার করতে পারি, রাইট? তারপরে টু মাচ ইনফরমেশন দিচ্ছি কিনা, একদম সিভি আমি বিশাল করে ফেলছি কিনা, এটা খুবই ডিস্ট্রাক্টিং। আবার টু লেস দিচ্ছি কিনা, আবার আননেসারি ইনফরমেশন, ওই যে বললাম আমার বয়স কত, ডেট অফ বার্থ, আমি ম্যারিড কিনা, আমি বই পড়তে ভালোবাসি কিনা, এটা একদমই আননেসারি। আমি বই পড়তে ভালোবাসি কিনা এটা আমার সিভিতে থেকে আমার হায়ার এডুকেশনে কি কাজে আসবে, তাই না? আমি সুইমিং এ যাইতে ভালোবাসি কিনা, আমি জিমে যাই কিনা, আমি এরকমও পাইছি যে জিমে যাই। ওকে, সো এটা আমার সিভিতে কেন কি কি ইম্পর্টেন্স এটা ক্যারি করতেছে, তাই না? এটা ডিস্ট্রাকশন। তো এইরকম ঘেটে, এবং এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, এখন গুগলে ঘেটে ভালো সিভি খুঁজে বের করা খুবই সহজ, টেমপ্লেট খুঁজে বের করা। আমরা যখন আন্ডারগ্রেড করি তখন ইন্টারনেট ব্যবহার করার জন্য আমি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ট্রেনে চড়ে 40 মিনিট 16 শহর যাইতাম, তারপরে রিক্সা ভাড়া দিয়ে $10, 10 টাকা দিয়ে জিসির মোড়ে গিয়ে আমি সাইবার ক্যাফেতে গিয়ে ইমেল চেক করতাম। এখন তোমাদের তো সেই দিন নাই। আচ্ছা, কে জানি কথা বলছে, একটু আনমিউট করে দাও প্লিজ। তো এখন হচ্ছে ইন্টারনেট আছে, এখন সবকিছু সহজ, তার মানে গুড সিভির ফরম্যাট আমি বুঝতে পারবো কি কি থাকা উচিত, এটা নিয়ে আমার রিসার্চ করতে হবে। ওকে, এরপর হচ্ছে একটা প্রফেসর কিভাবে খুঁজে পাবো এবং তাকে কিভাবে লিখবো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, অনেক ক্ষেত্রে এটা আননেসারি হইতে পারে, অনেক ক্ষেত্রে না, খুব ফিউ কিছু কেসে। যেমন ধরো কিছু ইউনিভার্সিটি সেন্ট্রাল অ্যাডমিশন সিস্টেম ফলো করে। সেন্ট্রাল অ্যাডমিশন সিস্টেম মানে হচ্ছে তুমি সরাসরি অ্যাপ্লাই করবা, ইউনিভার্সিটি স্কলারশিপ তোমাকে দিবে কি দিবে না এটা তারাই ঠিক করবে, এখানে প্রফেসর একা কিছু করতে পারবে না, বা প্রফেসররা আগে থেকে নেয় না কাউকে। যারা ইউনিভার্সিটির মাধ্যমে সিলেক্টেড হয় তাদেরকেই তারা তখন ওই পোল থেকে প্রফেসররা নেয়। তো এটা জানার উপায় কি, এটা আসলে জানার উপায় খুব ডিফিকাল্ট, এটা আমি নিজেও অনেক সাফার করতাম। এই জন্য আমি এটা না জানার ভান করতাম, না জানার ভান করে আমি মনে করতাম যে প্রফেসরকে আগে রাজি করাইতে হবে, এটা সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই সত্যি, এটা মনে করে আমি ইমেল করা শুরু করতাম। তো সাধারণত তখন প্রফেসররা নিজের থেকে বলে আমাদের ইউনিভার্সিটিতে তোমাকে আগে অ্যাডমিশন পাইতে হবে, তারপরে আমার কিছু একটা করার থাকবে। আবার উল্টাটাও আছে, যেমন ধরো প্রফেসর তো জানে যে স্টুডেন্ট হায়ার সে করবে এবং এই স্টুডেন্টটা আসলে ইউনিভার্সিটির সেন্ট্রাল অ্যাডমিশনে এমনিই চান্স পাবে,
মানে না পাওয়ার কোনো কারণ নাই। সো আগে থেকে কন্ট্রাক্ট ওই প্রফেসর রাজি হয়ে থাকলে প্রফেসরের কোনো লস নাই। তার মানে হচ্ছে আবার অনেক ইউনিভার্সিটি হচ্ছে একেবারে কম্পালসারি যে প্রফেসরকে রাজি করাই দিয়েই হবে অ্যাপ্লাই করার আগে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে সিস্টেম। যদি কারো আগে থেকে কোনো সুপারভাইজার ফিক্সড করা না থাকে তাহলে আহ, সে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ আমার ইউনিভার্সিটিতে আমাকে একটা সাপোর্টিং লেটার লিখতে হয় অ্যাপ্লিকেশনের সাথে। তো তার মানে আমি আসলে বাই ডিফল্ট ধরে নিব হচ্ছে আমাকে ইমেল করতে হবে। তাহলে ইজ ইট নেসেসারি? মোস্ট অফ দ্য টাইম ইয়েস। আমি প্রফেসর কিভাবে খুঁজে বের করবো? ইউনিভার্সিটির, সাপোজ আমি কম্পিউটার সায়েন্সে, তাহলে আমি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে খুঁজতেছি, তাহলে আমি লিখবো সিএস ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা অথবা কম্পিউটার সায়েন্স ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা। তাহলে আমাকে দেখা যাবে সরাসরি ওই ডিপার্টমেন্টের পেজে নিয়ে যাচ্ছে। তারপর সেখানে পিপল নামে একটা লিঙ্ক থাকতে পারে, অথবা ফ্যাকাল্টি মেম্বার্স নামে লিঙ্ক থাকতে পারে, অথবা রিসার্চ গ্রুপস নামে আম, আম, ইয়ে থাকতে পারে, কি বলে, লিঙ্ক থাকতে পারে, রাইট? এখন তুমি যদি একটা প্রফেসর কিভাবে খুঁজে বের করতে হয় এটা না জানো, তার মানে তুমি আসলে হায়ার স্টাডিজ এর জন্য এখনো রেডি না। এটা হচ্ছে ফ্যাক্ট। মানে এটা সিম্পল একটা গুগল সার্চ। আমাকে একজন কিছুদিন আগে আহ, ইয়ে করছে যে, কি বলে, আমাকে কয়েকটা প্রফেসরের ইমেল অ্যাড্রেস দেয়। মানে কি পরিমাণ বিরক্তিকর একটা মেসেজ। কারণ আমি নিজে একজন ফ্যাকাল্টি মেম্বার, মানে আমার তো এইসব মেসেজে রিপ্লাই দেওয়ার কথা না। সেকেন্ড হচ্ছে যে এটা কি ধরনের প্রশ্ন যে আমাকে কিছু প্রফেসরের ইমেল অ্যাড্রেস দেয়। তো আমি আর এই মেসেজ বা ইমেলে তো আসলে রিপ্লাই দিব না। মানে এটার মানে হচ্ছে তুমি নো হায়ার ক্লোজ তুমি হায়ার স্টাডিজ এর জন্য। তার মানে তোমাকে এখন থেকে ওয়েবসাইট ঘাটাঘাটি করা শিখতে হবে, ইউনিভার্সিটি গুলা কিভাবে প্রফেসরদেরকে খুঁজে বের করতে হয়, তারপরে তার রিসার্চ সম্পর্কে জানতে হয়, রাইট? এখন একটা প্রফেসর তুমি পছন্দ করবা কি দেখে? ফার্স্ট অফ অল তার ফান্ড আছে কি নাই তোমাকে সাপোর্ট করার জন্য, এটা অনেক সময় বোঝা ডিফিকাল্ট, কারণ প্রফেসরদের সবার ওয়েবসাইটে সেটা লেখা থাকে না। বাট তার মানে তুমি বাই ডিফল্ট ধরে নিতে পারো যে সে হায়ার করবে, এটা ধরে নিয়ে তাকে ইমেল করতে পারো। এখন তুমি কি ভালোকে ইমেল করতেছো, নাকি প্রফেসরদের মধ্যে হয়তো আনকোয়ালিফাইড বা লেস কোয়ালিফাইড বা খারাপ প্রফেসর আছে? এখন এটা বোঝার একটা উপায় হচ্ছে প্রফেসরটা পাবলিকেশনে কেমন জড়িত, রাইট? তা আমি আমি ওই প্রফেসরের গুগল স্কলারে তাকে খুঁজে বের করব। গুগল স্কলারে গিয়ে আমি যেটা করতে পারি, তার রিসেন্ট পাবলিকেশন আছে কিনা। মানে সে হয়তো দেখা গেছে অনেক ভালো রিসার্চার, কিন্তু তার লাস্ট পাবলিকেশন হচ্ছে 3 বছর আগে, তার মানে গত 3 বছর সে রিসার্চে নাই। তার মানে আমি রিসেন্ট, ওই গুগল স্কলারে রিসেন্ট দিয়ে ফিল্টার করা যায়। তাহলে এখন যদি 2025 হয়, 2025, 2024 এইসব ক্ষেত্রে 2023 এগুলো তার পাবলিকেশন আছে কিনা আমি বুঝে যাবো, রাইট? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা কাজ করতে পারি, এই প্রফেসরের সাথে যে ল্যাব মেম্বার গুলা কাজ করতেছে, এটা হচ্ছে প্রফেসর রাজি হওয়ার পরে। আদারওয়াইজ তুমি, মানে এই ল্যাব মেম্বারদের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে যখন প্রফেসর তোমাকে নিতে চাচ্ছে, তখন তুমি ল্যাব মেম্বারদের সাথে কন্ট্যাক্ট করবা যে আম, কে ভালো হবে, মানে আপনাদের প্রফেসর আসলে কেমন, বিহেভিয়ার কেমন, হেল্পফুল কিনা, অ্যাক্টিভ কিনা, এইরকম। এখন সবাই তোমাকে সত্য রিপ্লাই দিবে না, আবার দিতেও পারে। আর যদি দেখো ওইখানে বাংলাদেশি কোন স্টুডেন্ট আগে থেকে আছে, তার সাথে প্রাইভেটলি কন্ট্যাক্ট করবা। এইভাবে তোমাকে প্রফেসর সম্পর্কে তুমি খবর নিতে পারো। আচ্ছা, এসওপি এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ হচ্ছে এটা অনেক ইউনিভার্সিটিতেই এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু না। যেমন ধরো আমার ইউনিভার্সিটিতে হচ্ছে তুমি যদি আমাকে রাজি করাইতে পারো, তার মানে তোমার কাজ 90% ডান। কিন্তু কাইন্ডলি এই ওয়ার্কশপের উপর বেস করে আমাকে ইমেল করবা না। মানে এটার সাথে এটার কোনো রিলেভেন্স নাই। আর আমি অলরেডি স্টুডেন্ট হায়ার করে ফেলছি, আগামী 1 বছর মনে হয় আর কাউকে হায়ার করবো না। কিন্তু অনেক জায়গায় আবার এসওপিটা দেখতে চায়। তো সেক্ষেত্রে আমার খালি অ্যাডভাইস হবে এতটুকু, যে অ্যানোয়িং কোন স্টোরি লিখিও না, যে একদিন আমি পুকুর পাড়ে বসে মাছ ধরছিলাম, মাছ ধরার সময় আমি হঠাৎ করে একটা আইডিয়া মাথায়, এরকম এই গল্পগুলা খুব কমন, কারণ এগুলো ইন্টারনেটে পাওয়া যায়, এগুলো খুবই কমন। আহ তার মানে তুমি যখন লিখবা, ওই যারা রিভিউ তারা বুঝবে যে তুমি জেনুইন না, তুমি হচ্ছে কপি পেস্ট বিভিন্ন জায়গা থেকে আইডিয়া ধারণ করছো। আবার এসওপিটা যেন খুবই বোরিংও না হয়ে যায়, যে আমি প্রোগ্রামিং ভালোবাসি তাই কম্পিউটার সায়েন্সে পড়তেছি, এরকম একদম স্ট্রেট ফরওয়ার্ড না, একটু সুন্দর করে, যে অ্যানোয়িংও যেন না হয়, ইরিলেভেন্ট ইনফরমেশন যেন কম থাকে। বাট তোমার লাইফের যে ডিফিকাল্টি বা চ্যালেঞ্জ সেগুলোর সাথে এই মানে দেখো দেখো, অনেকে আছে না যে খুব
পুয়ার অবস্থা থেকে উঠে আসছে, সেটা তার এসওপিতে থাকতে পারে। সে কিভাবে স্ট্রাগল করছে তার 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 বোঝানোর জন্য যে সে কতটুকু কমিটেড, এটা বোঝানোর জন্য একটু করে থাকতে পারে। তারপর কম্পিউটার সায়েন্সকে তুমি কেন এনজয় করতেছো, বা তুমি যদি ফিজিক্স থেকে হও, ফিজিক্সকে কেন তুমি এনজয় করতেছো, এই হায়ার এডুকেশন দিয়ে তোমার কি হবে, তুমি কি করতে চাও, রাইট? তো অনেকে আবার টু মাচ লেখা ফেলে যে সে নোবেল প্রাইজ পাইতে চায়। এখন এটা এটা তো খারাপ কিছু না, কিন্তু মাঝে মধ্যে প্রফেসররা এগুলোতে একটু বিরক্ত হয়, কারণ তুমি মাত্র আন্ডার গ্রেডে, এখনই তুমি নোবেল প্রাইজ পাইতে চাও। বা অনেক সময় আবার না বুঝে অনেক ওয়ার্ড ইউজ করে যে প্রফেসর এমিরেটাস হইতে চাই। প্রফেসর এমিরেটাস কি সেটা সে জানেও না, রাইট? তো এইরকম আর কি, বুঝে শুনে লিখতে হবে, যেটা বলতেছি সেটা প্র্যাকটিক্যাল কিনা, একই সাথে অ্যাম্বিশাস কিনা, রাইট? এইরকম একটু বুঝে শুনে রিসার্চ করে লিখতে হবে। এটা হচ্ছে এসওপির কাহিনী। তো আমরা এখন 4জন মানুষের গল্প শুনবো। ওকে, এই 4জনকে আমি ইনভাইট করছি। একজন কম্পিউটার সায়েন্স, একজন অ্যাপ্লাইড কেমিস্ট্রি, একজন ফার্মাসি, একজন ত্রিপলি। এরা 5 মিনিটের মধ্যে তাদের নিজস্ব স্টোরিটা সংক্ষেপে বলবে, যে তারা কিভাবে বাংলাদেশ থেকে নিজেকে রেডি করছে কানাডায় আসার আগে। তো আমাদের প্রথম জন হচ্ছেন ডক্টর মাহজাবিন এমা। উনি হচ্ছেন লেইখেড ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করছেন। উনার একটা স্পেশাল পয়েন্ট হচ্ছে, যেটা আরো একজনের আছে, এখানে আমি পরে বলবো। উনি হচ্ছে কানাডায় ভেনিয়ার স্কলারশিপ পাওয়া। ভেনিয়ার স্কলারশিপ হচ্ছে কানাডার সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ, মানে এটা ইটস মাইন্ড ব্লোয়িং একটা স্কলারশিপ। তো ডক্টর মেহজাবিন এমা, আমি যতটুকু জানি, আচ্ছা ডক্টর মেহজাবিন এমা আপনি কি আছেন? জি ভাইয়া, আমি আছি। ওকে, আমি যতটুকু জানি, আমার যদি ভুল না হয়, উনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড করেছেন, তারপরে লেইকহেড ইউনিভার্সিটিতে উনি মাস্টার্স করেছেন, তারপর কানাডার খুবই নামকরা একটা ইউনিভার্সিটি হচ্ছে কুইন্স ইউনিভার্সিটি, ওইটাতে উনি পিএইচডি করছেন। ওই যে বললাম, সহ ভেনিয়ার স্কলারশিপ সহ। আপনি খুব সম্ভবত গভর্নমেন্ট জেনারেল অ্যাওয়ার্ড বা সামথিং এরকম কিছু একটা পাইছেন, রাইট? মাস্টার্স থিসিসের জন্য, রাইট? জি জি আমি রাইট। তো এখন উনি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন, তো একজন এক্সট্রা অর্ডিনারি পার্সন। এখন উনি আমাদেরকে 5 মিনিটে আপনার গল্পটা বলেন। আপনার কি শেয়ারিং অপশন তো দিতে হবে না, রাইট? না, আমি শেয়ার করতে পারছি, আই থিংক। ওকে, গুড। সবাই কি দেখতে পাচ্ছি উনার স্ক্রিন? আমার স্ক্রিন কি জি ভিজিবল? দেখতে পাচ্ছি। ওকে ওকে, জি দেখতে পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ, আপনি শুরু করেন। ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য কাইন্ড ইন্ট্রোডাকশন। সো আমি ফার্স্টে অলরেডি ভাইয়া আমাকে ইন্ট্রোডিউস করার জন্য অনেক কিছু বলে ফেলছেন, বাট আমি ব্রিফলি একটু শেয়ার করি আমার কেনেডিয়ান একাডেমিক জার্নি। আমি আসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাড করে ওখানেই ফ্যাকাল্টি ছিলাম। তারপর আমি 2019-এ মাস্টার্স ইন সিএস এর জন্য লেকেড ইউনিভার্সিটি অন্টারিও কানাডাতে অ্যাপ্লিকেশন করেছিলাম। বেসিক্যালি আমি অ্যাপ্লিকেশন স্টার্ট করেছিলাম 2018-এ এবং আমি 2019-এ জয়েন করেছিলাম। তারপর আমি হচ্ছে গিয়ে এখান থেকে মাস্টার্স কমপ্লিট করার পর পিএইচডির জন্য কুইন্স ইউনিভার্সিটিতে মুভ করেছিলাম এবং ফাইনালি আমি এখন একজন ফ্যাকাল্টি মেম্বার ইন কানাডা অ্যাট লেকেড ইউনিভার্সিটি, এবং উইদিন 2 মান্থস আমি হচ্ছে গিয়ে মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ডে জয়েন করব। সো আমার ওভারঅল রিসার্চ টপিক হচ্ছে গিয়ে কোয়ান্টাম কম্পিউটিং টু সলভ ডিফারেন্ট কাইন্ড অফ অপটিমাইজেশন প্রবলেম, মানে যে কোনো অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য কোয়ান্টাম কম্পিউটিং অ্যালগোরিদম ডিজাইন করা। ওকে, সো আমি যেটা বেসিক্যালি শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমার এক্সপিরিয়েন্স নাথিং এক্সট্রা অর্ডিনারি, এবং আমার জার্নিও খুবই এক্সট্রা অর্ডিনারি না, বাট থ্রু আউট মাই জার্নি ওয়াইল আই ওয়াজ অ্যান অ্যাপ্লিকেন্ট, আমি যখন অ্যাপ্লিকেন্ট ছিলাম, মাস্টার্স অ্যাপ্লিকেন্ট ছিলাম, এবং ফ্যাকাল্টি মেম্বার হওয়ার পর কিছু ডুস অ্যান্ড ডোন্টস আমি আর কি হচ্ছে গিয়ে সামারাইজ করেছি এই স্লাইডে, যেটা বেসিক্যালি আমি ডিসকাস করতে চাই। সো ফার্স্ট অফ অল ভাইয়া সাইফুল ভাই অলরেডি এক্সপ্লেন করেছেন যে প্রথমে কি করতে হবে, ইউনিভার্সিটি বা প্রফেসর বা তোমার রিসার্চ এরিয়া বা ডোমেন হচ্ছে গিয়ে শর্ট লিস্ট করতে হবে। শর্ট লিস্ট করার পর যে জিনিসটা আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে গিয়ে ম্যাস ইমেল করা যাবে না। অনেকগুলা প্রফেসরকে, সেম ইউনিভার্সিটির সেম ডিপার্টমেন্টের 10 জন প্রফেসরকেই সেম ইমেল কপি পেস্ট করে বা একটু মডিফাই করে
ইমেল করা ইজ নট এ গুড আইডিয়া, কারণ তারা কলিগ, তাই তো? তারা হচ্ছে গিয়ে লাঞ্চ ব্রেকে বা একসাথে যখন কফি খেতে যাবে এগুলো নিয়ে ডিসকাস করবে যে প্রবাবলি এরকম একটা ভালো পোটেনশিয়াল ক্যান্ডিডেট আমাদের কাছে আছে, আমি তাকে নিতে পারি। আরেকজন প্রফেসর বললো ও তো আমার কাছে অ্যাপ্লাই করছে, এবং তাদের হচ্ছে গিয়ে রিসার্চ ফোকাস কমপ্লিটলি ডিফারেন্ট। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় হচ্ছে গিয়ে যে স্টুডেন্টটা ফোকাসড না। ঠিক আছে, রিসার্চ এরিয়া ডিফারেন্ট হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের সব প্রফেসরকে ম্যাস ইমেল করা ইটস নট এ গুড আইডিয়া। সেকেন্ড, তারপরে হচ্ছে গিয়ে ইমেল যখন আপনি শর্টলিস্ট করে ফেলেছেন অলরেডি, নেক্সট আমরা কি করি? আমরা হচ্ছে গিয়ে ইমেল লিখি বা প্রফেসরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তাই তো? ইমেলটা খুব ইম্পর্টেন্ট, সাইফুল ভাই অলরেডি এক্সপ্লেন করেছেন, এবং কি 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 কম্পোনেন্ট থাকা উচিত আমাদের ইমেলে এটাও উনি অনেক ভালোভাবে এক্সপ্লেন করেছেন। ইমেলটা হচ্ছে গিয়ে লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল হতে হবে। ভেগ ইমেল কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। আই লাইক ইউর রিসার্চ, আমি আপনার ল্যাবে জয়েন করতে ইন্টারেস্টেড, এগুলো বলে আসলে খুব একটা লাভ নাই। আমরা সবসময় করি কি, ইমেল ওপেন করে একটা স্কিম থ্রু করি, এবং তারপর আমরা বুঝে ফেলি যে এটা খুবই একটা ভেগ ইমেল, এবং দ্য স্টুডেন্ট ইজ নট গোয়িং এনিওয়্যার, আমি তার সাথে আমার ফিউচার দেখি না আমার রিসার্চ জার্নির, সো উই কমপ্লিটলি ইগনোর দ্যাট। তো এইসব ইমেল না করে আপনি লিমিটেড ইমেল করেন, বাট হচ্ছে গিয়ে সেটা যেন মিনিংফুল হয়। তার জন্য কি করতে হবে আপনার? আপনি যে প্রফেসরকে ইমেল করছেন তার কোর রিসার্চ টপিকটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে হয়। অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার আমরা করি কি, কিছু সাইড প্রজেক্টও করি, ঠিক আছে? বা অনেক অ্যাপ্লিকেশন এরিয়াতে প্রজেক্ট করি। লেটস সে আমাদের মেথোডোলজিটা ফোকাস থাকে, তো তখন আমরা কি করি, যে একটা প্রফেসরকে ইমেল করলাম, সে একটা টপিকে, খুবই ডাইভার্স একটা টপিকে একটা পেপার করেছে, এবং ওই পেপারটা ধরেই আমরা ইমেল করি যে আমি এই প্রজেক্ট আপনি আরো কাজ করতে চাই, বা এই প্রজেক্টে অনেক কাজ করতে চাই, বা ওই পেপারটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে অনেক কিছু লিখি, অনেক বড় একটা লেন্দি ইমেল করি। বাট দ্যাট ডাজ নট মেক সেন্স। আমাদের যেটা করতে হবে, একটু হোমওয়ার্ক করতে হবে, প্রফেসর বা তার ল্যাবের ওয়েবসাইটটা ঘেটে বুঝতে হবে যে এই প্রফেসরের কোর রিসার্চ টপিকটা কি, এবং তার সাথে আমাদের বা আপনাদের এই পর্যন্ত হচ্ছে কি যে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে বা এক্সপার্টিস আছে, বা আপনার ফিউচার পোটেনশিয়াল গুলা তার কোর রিসার্চ টপিকের সাথে অ্যালাইন করে একটা মিনিংফুল ইমেল ড্রাফট বানাতে হবে, যাতে এটা ভিজিবল হয় এবং নোটিস ওয়ার্থি হয়। আদারওয়াইজ ইটস জাস্ট গোয়িং টু দ্য জাঙ্ক ফোল্ডার, তাই তো? এবং ইমেল লেখার সময় রিসেন্টলি আমি যেটা দেখছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস চ্যাট জিপিটি ইউজ করছে। আমার আগের স্লাইডে ছবিটা ক্রিয়েট করার জন্য আমি চ্যাট জিপিটি ইউজ করেছি। অবশ্যই আমরা এআই টুল ইউজ করতে পারবো, বাট উই হ্যাভ টু ইউজ ইট স্মার্টলি, ঠিক আছে? আমরা প্রফেসরের লিঙ্ক দিয়ে, ল্যাবের লিঙ্ক দিয়ে, এরপর চ্যাট জিপিটিকে একটা ইমেল লিখতে বললাম, তারপরে ওইটা কপি পেস্ট করে দিয়ে দিলাম, ইটস নট এ গুড অ্যাপ্রোচ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমরা এত ইমেল পাই যে আমরা একবার স্কিম থ্রু করলে বুঝতে পারি যেটা কমপ্লিটলি এআই রিটার্ন নাকি এআই রিটার্ন না। সো আপনি পলিশিং এর জন্য বা গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার জন্য হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি বা আদার এআই রাইটিং টুল ইউজ করতে পারেন, বাট এটার মধ্যে কিছু হিউম্যান এলিমেন্টস থাকতে হবে যাতে প্রফেসর বুঝে যে আপনি এনাফ হোমওয়ার্ক করেছেন, এবং এটা ইটস নট কমপ্লিটলি চ্যাট জিপিটি রিটার্ন, ঠিক আছে? সো দ্যাটস ওয়ান পয়েন্ট। আর তারপরে হচ্ছে গিয়ে যখন আমি স্টুডেন্ট ছিলাম এবং অ্যাপ্লাই করছিলাম বিভিন্ন মাস্টার্স পজিশনে, আমার ফ্রেন্ডদের থেকে শুনেছি, বা হচ্ছে কি আমি আমার বিভিন্ন কলিগ থেকে, বা এখন আমি নিজেও দেখি অনেক সময় ইন্টারভিউ এর সময় স্টুডেন্টরা ফার্স্ট কোয়েশ্চেন করে যে ফান্ডিং প্যাকেজ আমার কিরকম হবে। দ্যাটস আ বিগ নো নো। ওকে, ফান্ডিং ইম্পর্টেন্ট, বাট এটা কখনোই একটা ইন্টারভিউয়ের, যদি আপনি শর্টলিস্টেড হন, ফার্স্ট টপিক হতে পারে না যে ফান্ডিং প্যাকেজ কত হবে, আমি কত টাকা পাবো, এখানে লিভিং এক্সপেন্স কেমন। এই টপিকে ফার্স্টে যাওয়া যাবে না, অলদো এটা ইম্পর্টেন্ট, বাট এখানে ফার্স্টে যাওয়া বা ফার্স্টে এটা নিয়ে ডিসকাশন শুরু করা ইটস নট এ গুড আইডিয়া, এবং এটা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তারপর হচ্ছে গিয়ে যদি আপনি ইমেল লেখার পর, প্রফেসরদেরকে যোগাযোগ করার পর টেকনিক্যাল রাউন্ডের জন্য শর্টলিস্টেড হন, আপনার ওই টেকনিক্যাল রাউন্ডে যাওয়ার আগে এনাফ প্রিপারেশন নিতে হবে, এনাফ হোমওয়ার্ক করতে হবে, এবং তার কোর রিসার্চ টপিকের সাথে মিলায় বা তার এক্সিস্টিং কারেন্ট কিছু প্রজেক্টের সাথে মিলায় কিছু পোটেনশিয়াল রিসার্চ এক্সটেনশন যেখানে আপনি কাজ করতে পারবেন, বেসিক্যালি ফিউচার ওয়ার্ক আপনাকে প্রপোজ করার ধারণা নিয়ে যেতে হবে, যাতে প্রফেসর যদি বলে যে তুমি তো বলছো যে আমার ল্যাবে তুমি কাজ করতে ইন্টারেস্টেড, এই টপিকে বা ডোমেনে কাজ করতে ইন্টারেস্টেড, কি করবা তুমি, কি তোমার ফিউচার
রিসার্চ কন্ট্রিবিউশন হতে পারে এই প্রজেক্টে? এটা খুবই একটা কমন কোয়েশ্চেন প্রফেসররা জিজ্ঞেস করে। ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাবসোলিউটলি রাইট, মানে আপনাদের 100% কারেক্ট হতে হবে না, বাট এটা একটু ধারণা নিয়ে একটু প্র্যাকটিস করে যেতে হবে যে এরকম কোয়েশ্চেন হলে আপনি কি অ্যান্সার দিবেন এবং এটা যাতে মেক সেন্স করে, টেকনিক্যালি সাউন্ড হয়। তারপর হচ্ছে গিয়ে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনাদের সিজিপিএ ভালো থাকে, প্রোফাইল ভালো থাকে, রিসার্চ প্রোফাইল ভালো থাকে, স্কলারশিপ পাওয়া, মানে এক্সটার্নাল স্কলারশিপ পাওয়া ইন এডিশন টু ইয়োর ফান্ডিং প্যাকেজ, এটা টাফ। মানে আপনার এক্সট্রা কোনো স্কলারশিপ পাওয়া যেটা আপনার ফান্ডিং প্যাকেজকে কমপ্লিমেন্ট করবে, এটা টাফ বাট ইম্পসিবল না। এবং আসলে আপনি কানাডা আসার আগেই ওটার কাজ শুরু করে দিতে পারেন। কিভাবে? যেমন অন্টারিওতে একটা ইনস্টিটিউট আছে, ভেক্টর ইনস্টিটিউট, যাদের থিসিস এআই নিয়ে হবে, সেসব পোটেনশিয়াল ক্যান্ডিডেটরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এটা $17,500 কানাডিয়ান ডলার ইয়ারলি হচ্ছে গিয়ে ওই স্টুডেন্টকে দেয়, এবং এটা হচ্ছে গিয়ে আপনার ফান্ডিং প্যাকেজের সাথে এক্সট্রা হবে ইন মোস্ট অফ দ্য কেসেস। সো এটা খুবই ভালো একটা স্কলারশিপ। আমি যেমন আসার আগে আমার প্রফেসরদের গাইডেন্স সহ এই স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম, পেয়েছিলাম। আমি ম্যানিটোবার ইউএমজিএফ যে একটা ফেলোশিপ স্কলারশিপ থাকে, ওইটাও হচ্ছে গিয়ে আসার আগে আপনি আপনার প্রফেসরের সাথে কথা বলে একটা রিসার্চ প্রপোজাল রেডি করে অ্যাপ্লাই করতে পারবেন। ওইটাও সিকিউর করেছিলেন, আই হ্যাড টু ডিক্লাইন দ্যাট। এবং আরো কিছু ইউনিভার্সিটি থেকে এরকম কিছু কিছু স্কলারশিপ ছিল, সাসকাচুয়ান থেকে একটা ডিনের এক্সট্রা ইন্টারনাল স্কলারশিপ ছিল, এগুলো আপনি আপনার প্রফেসরের সাথে কথা বলে আসার আগেই, কানাডাতে আসার আগেই কাজ শুরু করে রিসার্চ প্রপোজাল রেডি করে এসব ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সিকিউর করতে পারবেন। সো ইটস নেভার টু লেট টু স্টার্ট আর্লি। লাস্টের দিকে আমি যেটা বলতে চাই যে লেটস আপনি অফার পেয়ে গেছেন এবং আপনি খুবই সুপারস্টার, অনেকগুলো মাল্টিপল অফার পেয়েছেন, আপনি নেগোশিয়েট করতে পারবেন আপনার প্রফেসরদের সাথে, দ্যাটস কমপ্লিটলি ওকে। বাট রিমেম্বার যে আপনার এন্ড গোল বা ফোকাস হচ্ছে গিয়ে হতে হবে বিয়ন্ড মানি ম্যাটার্স, ঠিক আছে? এটা একটা অ্যাসপেক্ট আপনার গ্র্যাজুয়েটেড লাইফের, এটা খুবই ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট না। আপনার ডেফিনেটলি আপনার রিসার্চ ইন্টারেস্ট, আপনার প্রফেসর আপনাকে কিরকম টাইম দিচ্ছে, কিরকম হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির রেপুটেশন, আপনার প্রফেসরের রেপুটেশন, আরো অনেক কিছু ম্যাটার করে, আপনার ওই সিটি ভালো লাগে কিনা, আপনি এগুলো দেখতে পারেন। শুধুমাত্র ফান্ডিং প্যাকেজে ফোকাস করে অফার একসেপ্ট করা বোকামি ইন মাই ওপিনিয়ন। অ্যান্ড আফটার দ্যাট এই টাইম লাইনে কি হয়, আপনি হয়তো একটা অফার পেয়েছেন এবং আপনি হচ্ছে গিয়ে একসেপ্ট করেছেন। মোস্ট অফ দ্য টাইম স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে বাকি যেসব জায়গা থেকে অফার পেয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রম্পটলি ইনফর্ম করে না প্রফেসরদেরকে যে আমি অলরেডি এই ইউনিভার্সিটিতে অফার একসেপ্ট করেছি এবং আই ওয়ন্ট বি এবল টু জয়েন ইউর ল্যাব ফর দিস রিজন। ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন যে তুমি কেন আসছো না, বাট হচ্ছে গিয়ে ইটস ডেফিনেটলি এ গুড আইডিয়া যে ইনফর্ম করা, যাতে তাদের কাজ হ্যাম্পার না হয়, তাই না? তাহলে তারা হচ্ছে গিয়ে অল্টারনেটিভ আপনার প্লেসে আরেকজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে, স্পেশালি বাঙালি স্টুডেন্টকে চান্স দিতে পারবে, এবং এটা এথিক্যালি কারেক্ট। কারণ এমন হতে পারে যে আপনি হচ্ছে গিয়ে জানালেন না, সাপোজ আপনি 5টা ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে ফুললি ফান্ডেড অফার লেটার পেয়েছেন, একটাই আপনি জয়েন করতে পারবেন, আপনি তো 5টা ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে পড়তে পারবেন না। এরপর কি হবে, আপনি পিএইচডি করবেন এবং আপনি হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি যদি হতে চান, ফ্যাকাল্টি ইন্টারভিউ যাবেন বা কনফারেন্সে যাবেন, তখন হচ্ছে গিয়ে ওই প্রফেসরদের সাথে যাদেরকে আপনি ঘোস্টিং করে বেসিক্যালি হচ্ছে গিয়ে ইগনোর করেছিলেন এবং জানান নাই যে আসবেন না, তাদের সাথে দেখা হয়ে যেতে পারে, এবং দ্যাট ইজ নট এথিক্যাল এবং প্রফেশনাল না। সো দ্যাটস দ্য ওভারঅল টাইমলাইন অ্যান্ড ডুস অ্যান্ড ডোন্টস বেসিক্যালি আমি শেয়ার করতে চাচ্ছিলাম। এবং আপনাদের যদি লাস্টে কোনো কোয়েশ্চেন থাকে, আই উড বি গ্ল্যাড টু অ্যান্সার দ্যাট। থিঙ্ক আমি বেশি টাইম নিই নেই। থ্যাংক ইউ সো মাচ। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। আমি মিস করছি অনেকগুলো পয়েন্ট যেগুলো আপনি কভার করছেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে হ্যাঁ, আমরা কোয়েশ্চেন নিব হচ্ছে ওই যে বাকিদেরটা শেষ করে আমরা স্টুডেন্টদের মানে এখানে যারা আছে তাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নিতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে মিনহাজুল ইসলাম, ডক্টর এমডি মিনহাজুল ইসলাম, আপনি কি আছেন? ওর একটা মিটিং ছিল, মিটিং শেষ করে আসতে পারছে কিনা? ভাই আসছে, আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, কতক্ষণ পরে? এই 5 মিনিট পরে। ওকে, ঠিক আছে, ওকে। তুমি কি নামে জয়েন করছো? আমি তোমাকে ওই যে ইয়া দিতে হবে তো, আম, মিনহাজ নামে। শুধু মিনহাজ নামে? আচ্ছা, হুম। ঠিক আছে।
ওকে, এখন আব্দুল আজিজ কি রেডি? জি, আমি যদিও স্ক্রিন শেয়ার করব না, আমি আচ্ছা ঠিক আছে, অসুবিধা না। আচ্ছা, আব্দুল আজিজকে আমি ইন্ট্রোডিউস করি। আব্দুল আজিজ, তুমি আন্ডারগ্রেড করছো নোয়াখালী বিজ্ঞান ও ইউনিভার্সিটি প্রযুক্তি অফ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপরে মাস্টার্স কোথায় জানি করছিলাম? সেটাও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাইট। তো আব্দুল আজিজকেও আজকে নিয়ে আসার একটা মূল কারণ হচ্ছে আব্দুল আজিজও রিসেন্টলি, আব্দুল আজিজ হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অফ মেনসোবাতেই পিএইচডি করছে ফার্মাসিতে, রাইট? ইয়েস। ফার্মাসিতে। এবং সে রিসেন্টলি ভেনিয়ার স্কলারশিপ। ভেনিয়ার স্কলারশিপ তোমরা যারা এখানে আসো মনে হইতে পারে ওয়াও, এখানে 4 জন লোকের মধ্যে 2জনই ভেনিয়ার স্কলারশিপ পাইছে, তার মানে হচ্ছে এটা তো 50% চান্স, রাইট? ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে কানাডার সবচেয়ে ডিফিকাল্ট এবং সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ, এবং এটার মানি অ্যামাউন্টও ক্রেজ। মানে আমরা প্রফেসররাও হিংসা করি অনেক সময় স্টুডেন্টদেরকে এটা পাওয়ার পরে। মানে উই আর হ্যাপি ফর দেম, বাট এটা খুব ইন্টারেস্টিং, কারণ ওদের টাকাটা তো ট্যাক্স ফ্রি, রাইট? তোমাদের টাকাটা ট্যাক্স ফ্রি না? জি জি ট্যাক্স ফ্রি, গুড। তো তুমি এখন আমাদেরকে 5 মিনিটের ভিতরে একটু তুমি জি। কিভাবে বাংলাদেশ থেকে কিভাবে নিজেকে রেডি করছো এই স্টোরিটা বলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আসলে আমার পরিচয় তো অলরেডি দেয়া হয়ে গেছে। আমি ছোট্ট করে স্টার্ট করি যে আসলে কিভাবে এতটুকু আসা। তো প্রথমে যখন ইউনিভার্সিটি থেকে, আমি প্রথম থেকে শুরু করতেছি, যখন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ফার্মাসিতে স্টার্ট করি ব্যাচেলার্স, তখনও আসলে বাইরে আসার কোনো উদ্দেশ্য ছিল না। যেহেতু এখানে বলা হয়েছে ভাই যে সাকসেস স্টোরি বলার জন্য, তো আমি সাকসেস স্টোরি বলবো না, আমি হচ্ছে যে আমার শেখার যে স্টোরি, যে কিভাবে এতটুকু আসলাম সেটা শেয়ার করার জন্যই আসা। তো প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে, আমরা যদি টার্গেট থাকে আমাদের, তাহলে আমরা কিন্তু ব্যাচেলর লেভেল থেকেই আমাদের ওই ডিটারমিনেশন নিয়ে আগানো উচিত। যেমন আমি ব্যাচেলর যখন ফাইনাল ইয়ারে ছিলাম, মিন্স থার্ড ইয়ার শেষ করছি, ফাইনাল ইয়ার উঠছি, তখন থেকেই আমি যে রিসার্চ করার ইচ্ছা ছিল, আমি প্রফেসরকে নক দিয়েছিলাম, তারপর প্রফেসরের মাধ্যমে আসলে এতটুকু আসা। আমার কাজের যে ইচ্ছা ওটার উপর ডিপেন্ড করে। আমরা কি হয়, আমাদেরকে এখন অনেক স্টুডেন্ট নক দেয় যে তারা কাজ করতে আগ্রহী, বাট আলটিমেটলি হচ্ছে কি, কোনো প্রজেক্ট দেওয়ার পরে তাদের আর কোনো খবর থাকে না। তো এই জিনিসটা যেন না হয় যে একজন প্রফেসর বা কেউ রাজি হয়েছে হেল্প করার জন্য, সেক্ষেত্রে আমি আর কিছুদিন পরে আসলাম না। যেমন আজকের এই ওয়ার্কশপের জন্য ভাই বলছেন যে অ্যারাউন্ড 250 মানে রেজিস্ট্রেশন করছে, কিন্তু আমরা দেখতেছি যে অ্যারাউন্ড 120 জয়েন করছিল। তো যেটা খুব লাইক লেস দ্যান হাফ অফ দ্যাট, রাইট? তো প্রথম কথা হচ্ছে, আমরা যে রিসার্চটা করব, হয়তোবা আমার পেপার নাও থাকতে পারে, বাট যেই রিসার্চটা করব সেটার যেন আমি ভালো করে করি, লাইক আমার যেন ইনডেপথ নলেজটা থাকে সেটার, আমি যেন সেটা বুঝাইতে পারি কাউকে যে হ্যাঁ আমি এটা করছি, আই হ্যাভ দিস এক্সপিরিয়েন্স। আচ্ছা, এরপর হচ্ছে বর্তমানে হচ্ছে এখন কম্পিটিশনের যুগ, নিজেকে কিভাবে আগায় রাখা যায় সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেগুলা ডেটা অ্যানালাইসিস বলি, লাইক এসপিএসএস অর আর, যেগুলা অ্যাভেলেবল আছে সব সময়, এই কাজগুলো শেখা উচিত আমাদেরকে। আর আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, আমরা মাইক্রোসফট অফিসের যে কাজগুলা, লাইক ওয়ার্ড অর এক্সেল অর পাওয়ার পয়েন্ট, এগুলাতে খুবই উইক। সেটা আমিও ছিলাম, বাট আমাদেরকে এই কাজগুলোতে না অনেক আগে যেতে হবে। লাইক বেসিক জিনিসগুলাই আমরা জানি না, বা কিভাবে একটা সিভি ফরম্যাট করতে হয় সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। এরপর হচ্ছে ইউনিভার্সিটিতে প্রফেসর খোঁজা, এটা জাস্ট গুগলিং, আমরা আর কিছুই না। আমরা যদি ঠিকমতো গুগল করতে পারি তাহলে এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। আমরা চেষ্টা করি কি, আরেকজনের থেকে সাপোজ সিভি রেডি করব, কারো থেকে টেমপ্লেট নিয়ে সেটাকে কপি পেস্ট করে দিচ্ছি, অথবা এসওপি লিখবো, সেটা কারো টেমপ্লেটটাই হুবহু ইউজ করে দিচ্ছি। সেই জিনিসটা যেন না হয়, মানে আমার এসওপিতে যেন আমার স্টোরি থাকে, ঠিক আছে, আমার স্টোরি থাকে, আর কিছু আননেসেসারি যে জিনিসগুলো সেগুলো যেন না থাকে। সাইফুল ভাই সেগুলো অলরেডি মেনশন করছেন, লাইক ফ্যামিলি ডিটেলস, বার্থ ডেট এগুলো দেওয়ার দরকার নেই আসলে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা আমি এখানে আসার পর যেটা বুঝছি, অলদো লাইক মেহজাবিন আপুও ভ্যানিয়ার পাইছেন, তো ভ্যানিয়ারের জন্য আমরা যেটা, বা এখানে ম্যাক্সিমাম স্কলারশিপের জন্য যে জিনিসটা হয়, আমরা বাংলাদেশে দেখায় যে আমরা অনেকগুলা পার্ট টাইম অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেছি, লাইক রেড ক্রিসেন্ট অর আদার্স, কিন্তু আমরা অনেকগুলো মেনশন করি যে আমি এখানে ভলান্টিয়ার করছি, এখানে এই করছি সেই করছি, বাট ওটার ইম্প্যাক্ট কি সেই জিনিসটা বোঝানো। আমার মেবি একটা এক্সপিরিয়েন্স থাকতে পারে, লাইক আমি রেড ক্রিসেন্টেই শুধু হেল্প করছি বা ভলান্টিয়ার করছি, বাট সেটার ইম্প্যাক্টটা কি ছিল আমার সোসাইটিতে, সেই জিনিসটা যেন উঠে আসে।
আননেসেসারি কিছু না, মেবি 2-3 লাইনের মধ্যে সেই জিনিসটা ডিটেলস যেন থাকে। আচ্ছা, এরপর হচ্ছে ফাইনালি আমি যদিও বেশি টাইম নিচ্ছি না, এরপর হচ্ছে সেলফ কনফিডেন্স থাকতে হবে। ফাইনাল কথা, লেগে থাকতে হবে জিনিসটা। আমরা কি করি, আমরা হয়তো বা আইএলটিএস দেই, অনেকেরই সামর্থ্য থাকে আইএলটিএস দেওয়ার, সেক্ষেত্রে আইএলটিএস দিয়ে এরপর কিছুদিন ট্রাই করে আমরা স্টপ করে দিই। সেখানে স্টপ করা যাবে না, আমাদেরকে লেগে থাকতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর হচ্ছে আহ যেটা নিজের কি কনফিডেন্স রাখতে হবে যে আমি এই জিনিসটা জানি। লাইক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ। লাইক আমি প্রফেসরের সাথে কথা বলতেছি, দেখা গেছে আমার হয়তো বা রিসার্চ অত ভালো না, বাট আমার আইএলটিএস স্কোরও মিডিয়াম, বাট ইউ হ্যাভ টু টক। লাইক প্রফেসরকে কিভাবে কনভিন্স করানো যাবে সেই জিনিসটা থাকতে হবে। এই হচ্ছে আমার ছোট্ট সাকসেস স্টোরি। আমি আসলে এইভাবেই উঠে আসছি, যদিও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক নতুন বিশ্ববিদ্যালয়, বাট আমরা মানে আমি ট্রাই করছি ওইখান থেকেই উঠে আসার। তো যেটা ছিল লেগে থাকা, প্রফেসরের সাথে, বাংলাদেশের প্রফেসরের সাথে এখনো কাজ করি। তো প্রফেসরের সাথে বা আমরা যাদের সাথে কাজ করি তাদের সাথে যেন কন্টিনিউ করি কাজটা, প্লাস হচ্ছে আমাদের যে অ্যাভেলেবল রিসোর্স আছে সেগুলো ইউজ করা, ঠিক আছে, যারা জানে বা তাদের সাথে শেয়ার করা। কারণ আমাদের অনেক ল্যাকিংস থাকে যেটা আমরা আসলে জানি না, কারো কেউ যদি জানে তার থেকে ফিডব্যাক নেওয়া। লাইক আমরা এসওপি লিখলাম, সেক্ষেত্রে যদি আমরা সেটা ফিডব্যাকটা নেই, সেক্ষেত্রে আমাদের অনেক ডেভেলপমেন্ট হবে। এটাই। আর হচ্ছে ভাই একজন একটা কোশ্চেন করছে, আমি আনসারটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, যদি হচ্ছে পেপার সাবমিট করি, লাইক ফর এক্সাম্পল আমার পাবলিশড হয় নাই, সেটা কিন্তু আমি বলতে পারবো, হ্যাঁ, আমার সিভিতে মেনশন করতে পারবো যে, বা টাইটেল দিয়ে যে আমি এখানে সাবমিট করছি, অথবা ওই রিলেটেড কি কাজের এক্সপিরিয়েন্স আছে সেটাও মেনশন করা জরুরি আমার। আর হচ্ছে অনেক সময় কি হয়, আমরা যেহেতু হেল্প করি অনেককেই রিসার্চ কাজে, আমাদের মেইন অথর হয়ে ওঠে না, লাইক ফার্স্ট অথর হওয়া হয় না। সেক্ষেত্রে যদি আমরা সেকেন্ড অথর আর থার্ড অথর হয়, সেই ক্ষেত্রে আমার কতটুকু কন্ট্রিবিউশন ছিল সেটা বললেই হবে। নট লাইক যে আমি পুরো কাজটাই করছি কিন্তু আমার সেকেন্ড অথর থার্ড অথর হয়ে গেছে, এরকম হয় না কখনো। এটাই ছিল আমার ছোট্ট স্টোরি। থ্যাংক কারো ইউ কোনো আজিজ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি সংক্ষেপে 1 মিনিটে একটা জিনিস বলো তো, যে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে ইংলিশ টেস্ট জি, যেগুলো হয় ওইটার প্রিপারেশন তুমি কিভাবে নিছিলা? আচ্ছা, তো আইএলটিএস এর যে প্রিপারেশন সেটা ছিল, আমি আসলে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতাম। ভেরি লাইক গুড। আমার একটা ফ্রেন্ড ছিল, জাস্ট দুইজনই। তো মেইনলি আমি একটা টেকনিক করছি, লাইক সাপোজ আমরা যখন নর্মালি কথা বলি, আমাদের কিন্তু কথার একটা লিমিট থাকে, রাইট? তো আমরা মাঝে মাঝে কি করতাম, ঝগড়াও করতাম। একদম অনেস্টলি আমরা ঝগড়া করতাম, লাইক অথবা কোন একটা জিনিস নিয়ে ডিবেট করতাম। তখন কি হয়, ওই রিলেটেড আমার, লাইক আমার নর্মালি যে আমাদের জেনারেল কথাবার্তা ওইটার বাইরের জিনিসগুলো আমাদের বলা হয়, শেখা হয়, ওই রিলেটেড ওয়ার্ড গুলো আমাদের চলে আসে। তো এটা একটা টেকনিক ছিল যে ঝগড়া করা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আর ইংলিশের বেসিকের জন্য আমি বাড়তি কিছুই করি নাই, জাস্ট ক্যামব্রিজের যেই বইগুলো ছিল ওগুলা হুম, 5-6টা মানে কমপ্লিট করছিলাম, লাইক 10 to 15 লাইক দ্যাট। আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ আজিজ। ঠিক আছে, তাহলে আমরা এখন মিনহাজের কাছে যাই। মিনহাজ, তুমি কি রেডি? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, মিনহাজকে আমি পরিচয় করাই দিই একটু। ইট ইজ মাই গ্রেট প্লেজার, এভাবে বলবো মিনহাজ? আচ্ছা, যাই হোক। না 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 ভাই। আচ্ছা, মিনহাজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, রাইট? জি ভাই, হ্যাঁ অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে তুমি অনার্স মাস্টার্স, রাইট? হ্যাঁ হ্যাঁ, তারপরে কি তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল নাকি ওখানে? জি মাশাআল্লাহ। আচ্ছা, মিনাস অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল এবং সে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল। তারপরে সে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে পিএইচডি করে। আর এখন বর্তমানে সে একই সাথে রিসার্চ জব এবং একই সাথে টিচিং এর সাথে ইনভলভ। মাশাআল্লাহ। তো মিনাস, তুমি যদি আমাদেরকে একটু উৎসাহ দাও যে তোমার জার্নিটা কিভাবে হয়েছিল, কি করতা তুমি, এসব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া, এখানে কথা বলার জন্য। আহ, তো আমি আসলে মিস করছি, আপনারা শুরু থেকে কি বলছেন যে আহ, কিভাবে কি করতে হবে, নিশ্চয়ই সবকিছু আলোচনা হয়েছে অলরেডি। তো আমি ইন ডিটেলসে যাব না, আমি জাস্ট একটু শর্ট করে বলতেছি যে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। আমি যখন 2011-তে মাস্টার্স পাশ করার পরে আহ, আহ, তখন মাত্র একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আর কি জয়েন করি আর কি, লেকচার হিসেবে। তো তখন চিন্তা ভাবনা করছিলাম যে অ্যাপ্লাই করা যায় বাইরে। তো 2012 সালে আমি অ্যাপ্লিকেশন, মানে জাস্ট
শুরু করি আর কি। তো আমার ভাই ছিল ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওতে, তার ব্যাকগ্রাউন্ডও সেম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো সেখান থেকে আমি দেখলাম যে ওয়েবসাইটে যে কোন কোন প্রফেসর আমাদের ফিল্ডে কাজ করে। তো ওই সময় আমার কোনো পাবলিকেশন তখন হয়নি, জাস্ট সাবমিটেড, রিভিউ, এরকম অবস্থা। তো একজন প্রফেসর রাজি হন। আম, তিনি বললেন যে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স আমার সাথে অ্যালাইন করে। তো এই অ্যালাইনমেন্টটা ইম্পর্টেন্ট, যে র্যান্ডমলি জাস্ট কমন মেইল না পাঠিয়ে খুঁজে বের করা আসলেই কার সাথে ম্যাচ করে, এবং আমি কিছু নিয়ে আসতে পারবো কিনা সেই প্রফেসরের জন্য, আসলে করতে পারবো কিনা, প্রবলেম সলভ করতে পারবো কিনা। তো অ্যালাইনমেন্টটা যখন সুন্দর মতো হয়ে যায়, ম্যাচ করে, খুব ইজি। তো সেই সময় বিভিন্ন পার্সোনাল কারণে বা জব, তখন মাত্র আমি আর কি ঢুকবো আর কি ঢাকা ভার্সিটিতে। তো সেই ফ্যাসিনেশন থেকে আমি আর যাই নাই। আর ওটা ছিল মাস্টার্সের অফার। আম, তো জব করার পরে এক সময় হচ্ছে গিয়ে 2014 সালের দিকে, শেষের দিকে, যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে, সেটলড সবকিছু, তখন আর কি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এবার সিরিয়াস হই। আর 2012 সালের দিকে যে আইএলটিএসটা দেওয়া ছিল, তখন ওইটা মেয়াদ ছিল আর কি। আহ, তো ওই সময় এখন অ্যাপ্লিকেশন শুরু করলাম যে আহ, দেখি যে কোথায় করা যায় আইএলটিএস দিই। কারণ আমার জিআরইর প্রতি অত ফ্যাসিনেশন ছিল না, সময়ও ছিল না ওই সময় মনে হচ্ছিল। তো সেই সময় অস্ট্রেলিয়াতে আমাদের কিছু ভাই, সিনিয়র ভাই আর কি, তারা খুব ভালো করছিল ইউনিভার্সিটি, মানে সিডনি, তারপরে হচ্ছে গিয়ে নিউ সাউথ ওয়েলস, মোনাশ, এগুলোতে খুব ভালো ভালো রিসার্চার। এবং ওই সব জায়গাতে মনে হচ্ছে যে ওনাদের খুব স্ট্রং রিসার্চ প্রোফাইল ছিল, এবং ওনাদের প্রত্যেকের ডিরেকশনটা ছিল বাংলাদেশ থেকে ওনারা সাউথ কোরিয়াতে মাস্টার্স করছেন, এবং অনেক ভালো ভালো পাবলিকেশন নিয়ে তারপর অস্ট্রেলিয়াতে মুভ করছেন আর কি। কিন্তু আহ, আমার ক্ষেত্রে যেটা, তখনকার প্রোফাইল একদম ইনিশিয়ালি এক ভাই বললেন যে তোমার প্রোফাইল এখনো স্ট্রং না, কারণ আমার তখন মাত্র একটা পাবলিকেশন ছিল। এরপরে যখন আরেকটা পাবলিকেশন চলে আসলো ফার্স্ট অথর হিসেবে, এবং ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরের, তখন বলে যে তোমারটা এখন স্ট্রং, তুমি এখন মানে মুভ করতে পারো আর কি। তারপরে হচ্ছে গিয়ে রিসার্চ প্রপোজাল রেডি করা শুরু করলাম, এবং পটেনশিয়াল যে সুপারভাইজার গুলো হতে পারে তাদের সাথে যোগাযোগ করা শুরু করলাম। এবং ওই সময় আমি যে কাজটা করতাম যে আহ, একটা প্রপোজাল লেখার পরে বা একটা ইমেল কি ফরম্যাট হবে, সেটা আমি রিভিউ করায় নিতাম যে কোনো একজন সিনিয়র ভাইকে দিয়ে, যারা হচ্ছে অলরেডি ওই রিলেভেন্ট কাজগুলো করতেছে নাকি। তো এগুলো হয়তো কি যে অনেক পলিশড হইতো আর কি, কারণ আমার থিঙ্কিং প্রসেস তখন হয়তো আহ, ভালো ছিল না। তো এটা অনেক হেল্প করছে আর কি, ওনাদের যে সাজেশন গুলো। এরপরে হচ্ছে গিয়ে আহ, যেহেতু আমার অলরেডি রিসার্চের প্রপোজাল, তারপরে রিকমেন্ডেশন লেটার, আইএলটিএস, এগুলো সব মোটামুটি রেডি, এবং পেপারও হয়ে গেছে। তো হঠাৎ করে 2015 সালের দিকে মনে হইলো যে আমি কানাডাতেও অ্যাপ্লাই করি। তো তখন হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ আলবার্টাতে হচ্ছে গিয়ে অ্যাডমিশন ফি, মানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে গিয়ে ওয়েভ ছিল, কোনো কিছু পে করতে হতো না, $100। তো আর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে কোনো প্রফেসর আগে থেকে ম্যানেজ করতে হয় না, মানে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন পলিসি। যদি প্রোফাইল অনেক স্ট্রং হয় আহ, তাহলে ওরা নিবে। এবং ওই সময়কার অনেকটা রুল ছিল এরকম যে বাংলাদেশের আমাদের ভার্সিটি থেকে যারা অ্যাপ্লাই করতো, ডাবল ফার্স্ট ছাড়া নেয় না, এরকম একটা কনসেপ্ট ছিল আর কি। তো যাই হোক, যেহেতু আমার কাগজপত্র সব রেডি, অ্যাপ্লিকেশন ফিও মানে ফ্রি, তো আমি সব গ্যাদার করলাম। লাকিলি ওই সময় আমি যখন রেকমেন্ডেশন লেটার কালেক্ট করতেছিলাম, তখনই আমাদের প্রফেসরের কাছে আহ, একটা চিঠি আসে ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে। চিঠিটা এমন, উনি অনেক বছর আগে একজনকে রেকমেন্ড করছিলেন, এবং সেই স্টুডেন্টটা এখানে খুবই ভালো করছে, এবং তার কেরিয়ার খুবই ব্রাইট। আমরা খুবই খুশি হব তুমি যদি আরো এরকম কয়েকজনকে রেকমেন্ড করো। তো তখন আমার সেই মানে ওই প্রফেসর আমাকে বলে যে তুমি
অ্যাপ্লাই করো এবং আমি বলে দিচ্ছি আর কি। আমি তো অলরেডি তখন প্রসেসের মধ্যেই, মানে লাকিলি ওটা ওই সময় ম্যাচ করছে আর কি। তো এটা কেন বললাম যে আহ, এই জিনিসগুলো ওরা ট্র্যাক করে যে কারা রেকমেন্ড করছে এবং সেই স্টুডেন্টগুলো আসলে কি ভালো করতেছে কিনা। তো আমি বলবো যে যদি কোথাও যাওয়ার ইচ্ছা থাকে, কোনো ইউনিভার্সিটিতে যদি টার্গেট থাকে, ওখানে কারা পড়াশোনা করতেছেন অলরেডি, কারা ভালো করতেছেন এবং তাদের রেকমেন্ডেশনটা কোথা থেকে আসছিল সেটা ট্র্যাক ব্যাক করে তাদের সাথে রিলেশন বিল্ড আপ করা, প্রোফাইল বিল্ড আপ করা, সেভাবে আর কি আগাইলে খুব ভালো হয় আর কি, অনেক স্ট্রং হয়। তো আমার এটাই দুইটা পয়েন্ট, যে স্ট্রং এসওপি রেডি করা আর হচ্ছে গিয়ে ভালো রেকমেন্ডেশন নেওয়া এবং ভালো প্রফেসর থেকে নেওয়া আর কি। হ্যাঁ। আহ, এবং পরবর্তীতে দেখা গেছে যে আমি আসার পরের বছর 3 জন বাঙালি ঢুকছে এবং এরপর থেকে 2 জন 3 জন, মানে এটা আর কি কন্টিনিউ হচ্ছে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালোই করতেছে এখন। আম, তো রেকমেন্ডেশনটা ম্যাটার করে অনেক। আহ, আর আরেকটা যেটা তারপরে ওই যে 2 সপ্তাহের মধ্যে আসলে আমার কনফার্মেশন চলে আসছিল ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে। ওইটা সেন্ট্রাল অ্যাডমিশন, তারপরে গ্যারান্টিড ফান্ডিং, হচ্ছে গিয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হইতে হয়, আর হচ্ছে গিয়ে মানে এখানকার ল্যাবগুলোতে টিএ করাতে হয়, মানে পড়াতে হয়, ল্যাব টিচিং। আর সামার টাইমে হচ্ছে গিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, মানে কমপ্লিট ফান্ডিংটা আসে প্রফেসর থেকে। আর প্রথম 8 মাস, মানে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আসে হচ্ছে গিয়ে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কাইন্ড অফ জব। তো এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন ইন দ্য সেন্স যে আহ, একটা টিচিং এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে এখানকার কালচারে, রিসার্চ এক্সপিরিয়েন্সও হচ্ছে। আহ, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। অস্ট্রেলিয়াতে গেলে হয়তো আমার এই টিচিং এক্সপিরিয়েন্সটা হইতো না আর কি, কোর্স ওয়ার্ক করতে হতো আর হচ্ছে গিয়ে মানে রিসার্চ করতে হতো। আর আমার যেই অ্যাপ্লিকেশন গুলো ওই যে অস্ট্রেলিয়াতে করা ছিল, সেগুলোর রেজাল্ট আসছে হচ্ছে গিয়ে জুন মাসের দিকে। আম, সেটা মোনাশ থেকে আসছে আর নিউ সাউথ ওয়েলস থেকে। কিন্তু বাই দিস টাইম মাইন্ড ঠিক করে ফেলছিলাম যে কানাডাতে আসবো, পরে এখানে আসছে আর কি, আলহামদুলিল্লাহ। এই তো। থ্যাংক ইউ মিনাজ। আমি সাহালের কাছে যাওয়ার আগে আমি 3টা পয়েন্ট একটু সংক্ষেপে বলতে চাই, এগুলা উঠে আসছে যেহেতু আমি আমি আমার টকের সময় বলতে ভুলে গেছিলাম। তো মিনাজ যেটা বলছো যে রেকমেন্ডেশন, এটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমি আমার একটা স্টুডেন্ট হায়ার করছিলাম, ওই যে বললাম খুবই অল্প জিপিএ, শুধুমাত্র রেকমেন্ডেশনের কারণে। কারণ এমন একজন রেকমেন্ড করছে যাকে আমি খুব ট্রাস্ট করি, যে যাকে তাকে রেকমেন্ড করবে না। হ্যাঁ। তো এত অল্প জিপিএ এর পরেও যেহেতু ওই লোক রেকমেন্ড করছে, এবং ওই লোকটা হচ্ছে নিজেই আবার রিসার্চ বেস স্টাডি করছে এবং বাংলাদেশেও টপ জায়গায় ছিল, সে জানে আমার কি দরকার। তো সে যেহেতু রেকমেন্ড করছে, ওই স্টুডেন্টকে আমি হায়ার করছি এবং আই ডোন্ট রিগ্রেট মাই ডিসিশন। মানে ওই স্টুডেন্টটা খুবই ভালো করতেছে। তার মানে আমরা যারা সত্যি সত্যি ভালো কাজ করে তাদের আশেপাশে থাকা, তাদের সাথে সিরিয়াসলি কাজ করার চেষ্টা করি। আরেকটা হলো, সবাই তোমরা যেটা বলছো যে প্রফেসরকে ইমেল করার সময় প্রফেসর সম্পর্কে জেনে বুঝে রিসার্চ, মানে তার পেপার পড়ে ইমেল করা, এটা তো অফকোর্স নেসেসারি। এটার একটা ড্রব্যাক হচ্ছে এইটাতে অনেক টাইম লাগে। মানে দেখা যাবে আমার একটা হোল ডে বা 2টা হোল ডে বা 3টা হোল ডে চলে গেছে একটা প্রফেসরকে একটা ইমেল করতে। হ্যাঁ। কিন্তু অনেক সময় এরকম হয়, আমি নিজের সিচুয়েশন ফেস করছি বা করতে দেখছি মানুষকে, যে একটা প্রফেসরের আর্জেন্টলি স্টুডেন্ট হায়ার করতে হবে, সামহাও সে এমন ট্র্যাপে পড়ছে, মনে করো তা সে যে স্টুডেন্টকে হায়ার করছিল সে লাস্ট মোমেন্টে জানাইছে সে আসবে না। হুম। এইদিকে তার যে রিসার্চ গ্রান্ট সেটার একটা টাইম লাইন আছে, এর মধ্যে তাকে শেষ করতে হবে। তো ওকে আমি ক্যাচ করব কিভাবে যদি আমি এত স্লো ইমেল করি? এই কারণে আমি আমার ইমেলকে 2 টাইপে ভাগ করব। একটা হচ্ছে যেটা অনেক রিসার্চ করে টার্গেটেড প্রফেসরকে করা, আর একটা হচ্ছে এমনিতে 1-2 জন প্রফেসরকে মাঝে মধ্যে ইমেল করা, মানে অনেক প্রিপারেশন না নিয়ে। আরেকটা মজার বিষয় আমি খেয়াল করছি, লেট অ্যাপ্লিকেশন। লেট অ্যাপ্লিকেশন হচ্ছে, মনে করো কোন একটা ইউনিভার্সিটি, তার অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে জানুয়ারি থেকে, অ্যাপ্লিকেশন সে অ্যাকসেপ্ট করে এপ্রিল পর্যন্ত। ঠিক আছে। এখন কোনো কারণে কোন একটা প্রফেসর জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোনো ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারে নাই, বা যাদেরকে সিলেক্ট করছে তারা হঠাৎ করে জানায় যে আসবে না।
সেক্ষেত্রে ইউ কুড বি ভেরি লাকি যে তুমি তাকে লেটে ইমেল করছো। তো ওইটাও মাথায় রাখা যাইতে পারে। আচ্ছা, আর একটা কমন কোশ্চেন হচ্ছে, আমার প্রোফাইল যদি খুবই দুর্বল হয় তাহলে আমি কি করতে পারি? কিন্তু আমার খুব ইচ্ছা হায়ার এডুকেশনের, এবং আমি যখন দুর্বল ছিল তখন আমি সিরিয়াস ছিলাম না, এখন আমি অনেক সিরিয়াস। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএ তে পিএইচডি করা। এবার আমার প্রোফাইল যদি অত্যন্ত উইক হয় তাহলে হয়তো এই 3টা কান্ট্রিতে আমার জন্য খুবই ডিফিকাল্ট। হাউ অ্যাবাউট আমি অন্য কোনো কান্ট্রিতে যেখানে আমাকে সামহাউ নিবে, গিয়ে আমার প্রোফাইলটাকে অনেক স্ট্রং করে, সাপোজ আমি অনার্স করলাম বাংলাদেশে, আমি ভালো করি নাই, এখন আমি অন্য কোনো একটা দেশে গেলাম, সেখানে মাস্টার্সটা আমি অনেক সিরিয়াসলি করছি, তারপরে আমি পিএইচডি তে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ট্রাই করলাম। এটা কিন্তু একটা এই পথে আমি অনেককে সাকসেসফুল হইতে দেখছি। হ্যাঁ, আমি মিনাস, তুমি চিনবা, আমি নাম বলবো না, আমাদের ইউনিভার্সিটি আলবার্টাতে একটা স্টুডেন্ট পিএইচডি করতো। আমি তার বাংলাদেশে আন্ডারগ্রেড ইউনিভার্সিটির নাম শোনার পরে আমি খুবই অবাক হয়েছিলাম যে বাংলাদেশের ওই আন্ডারগ্রেড ইউনিভার্সিটি থেকে কেউ ইউনিভার্সিটি আলবার্টাতে পিএইচডি করতে আসতে পারে, এটা আমার কল্পনাতেই ছিল না। হ্যাঁ, কিন্তু সে শুধু আসে নাই, সে পিএইচডি খুব সাকসেসফুলি স্যার শেষ করছে এবং খুবই ভালো টপ লেভেলের জব করতেছে এখন। তো তার কাহিনী কি, সে তার ওই উইকনেসটাকে উইকনেস রাখে নাই, সে মাঝখানে আরেকটু বেটার হয়ে ইন্ডিয়াতে গিয়ে একটা মাস্টার্স করছিল এবং সেখানে সে তার মাস্টার্সে খুবই ভালো করছে। এইভাবে সে নিজেকে এই লেভেলে নিয়ে আসছে। তো এইভাবেও চিন্তা করা যাইতে পারে। এনিওয়ে, আমি এখন আজহারুল ইসলাম সাহাল, ওর কাছে মুভ করব। ওর স্টোরিটা একটু ডিফারেন্ট অন্যদের থেকে, কারণ হচ্ছে এখানে যাদের স্টোরি শেয়ার করা হয়েছে তারা খুব সহজে স্কলারশিপ পাইছে বা বড় বড় স্কলারশিপ পাইছে। সাহাল আমাকে যেটা বলছে ওটা একটু ডিফিকাল্ট ছিল। ও হচ্ছে আহসানুল্লাহ থেকে আন্ডারগ্রেড আর আমেরিকায় মাস্টার্স এবং পিএইচডি, খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়, কিন্তু তার সবকিছু এত সহজ ছিল না। এই স্টোরিটা হয়তো অনেককে হেল্প করবে। সাহাল, তুমি শুরু করতে পারো, তোমার স্টোরিটা তুমি কিভাবে রেডি করছো, স্ট্রাগল করছো। Thank you, Safal bhai. Thank you. It makes sense why I'm the last one. Give hope to everyone. মার্শাল্লাহ, বাকি যারা স্পিকার ছিল তার প্রোফাইল খুবই ভালো এবং ভালো ভালো জায়গায় আছেন। আহ, তো আমার প্রোফাইলটা, সাইফুল ভাই যে বললেন যে যাদের প্রোফাইল খুব খারাপ তা তাদের জন্য ভাই, তোমার প্রোফাইল খুব খারাপ বলিনি, আমি বলছি এনকারেজমেন্ট। তুমি চ্যালেঞ্জ দিয়ে আসছো, এটা বলছি। না না, that's fine. আমি কমপ্লিমেন্ট হিসেবে নিছি। যাই হোক, সো আসলে আমি যখন অ্যাপ্লিকেশন শুরু করি তখন আমি আসলে কিছুই জানতাম না। এবং আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 2009-এ পাশ করছি, তো ওই সময়ে ইন্টারনেটের যুগ ছিল, ডায়াল আপের। তো খুব বেশি রিসার্চ করার অপশনও ছিল না, এবং প্রাইভেট ইউনিভার্সিটির ডেটাবেস খুব একটা ভালো না যে বড় ভাইরা কারা গেছে তাদের থেকে আইডিয়া পাওয়া বা সাজেশন পাওয়া। সো আমি বেসিক্যালি কোনো সাজেশনই পাইনি। আমি শুধু জানতাম যে হায়ার স্টাডিজ ইউএসএ তে করা যায়, আর কোনো দেশে যাওয়া যায় আমার এই আইডিয়াও ছিল না। তো আমি আমার গ্রাজুয়েশনের পরে জিআরইর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। তো আমি 3 মাসের মতো প্রিপারেশন নেই, জিআরই দিয়ে দেই। আশানুরূপ স্কোর না পেলেও এভারেজ স্কোর। এবং তার আমি আমি যখন রেজিস্ট্রেশন করি, জিআরই করি ডিসেম্বরে, আর আইএলটিএস করি টোফেল দিয়েছিলাম জানুয়ারিতে। খুব গ্যাপ ছিল না মাঝখানে। সো এনিওয়েজ, তাড়াহুড়া করে এক্সামগুলো দিয়ে দিলাম। তারপরে আমার আইডিয়াও ছিল না যে ইউনিভার্সিটিগুলোর ডেডলাইন থাকে। তো যখন আমার হাতে স্কোরগুলো আসলো তখন দেখলাম যে ওই বছর আর কোনো ইউনিভার্সিটি অ্যাভেলেবল খুব কম আর কি, যে সময় আমি রেডি টু সাবমিট মাই অ্যাপ্লিকেশন। তো ফাইনালি আমি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। সো এর মধ্যে টেক্সাস আর্লিংটন ছিল, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ছিল, আর লাভা ইউনিভার্সিটি ছিল। আহ, তারপরে অ্যাডমিশন হয় সবগুলোতে, কিন্তু কোনো ফান্ড হয় নাই, যেহেতু লামা ইউনিভার্সিটি একটু লোয়ার র্যাঙ্কের ইউনিভার্সিটি
এবং টেক্সাসের ডিফল্ট সব ইউনিভার্সিটিতেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইনস্টেড টিউশন দেওয়া লাগে। সো যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে লোকাল স্টুডেন্টদের জন্য একরকম টিউশন, ইন্টারন্যাশনালদের জন্য আরো বেশি, ডাবল আর ট্রিপল টাইমস টিউশন দেওয়া লাগে। সো টেক্সাসে হচ্ছে গিয়ে সবার জন্য সেম। সো ওই হিসাবে আমি লামার অ্যাডমিশন নেই। আহ, তো আমার প্রোফাইল, আমার খালি সিজিপি একটু ভালো ছিল আসাদুল্লাহ থেকে, আর কোনো পাবলিকেশন তো ছিলই না, আমি কাউকে চিনতামও না। তো সব নিজে নিজে করলাম। তো আমার ইউনিভার্সিটিতে এসে যখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম হায়ার স্টাডিজ কিভাবে আহ, করতে হয়, তখন আমি আমার ইউনিভার্সিটি আমার টিচারদের সাথে কন্ট্যাক্ট শুরু করলাম যে যেহেতু ছোট ইউনিভার্সিটি, সবার কাছে ফান্ডও থাকে না সব সময়, ফান্ড নিয়ে আসাটাও মুশকিল। তো আমি আমার এক প্রফেসর, যার ধরো আমার কাজ ভালো লাগে বা যে কাজের জন্য আমি ইন্টারেস্টেড, আমি তার সাথে নক দিলাম যে স্যার আমি আপনার সাথে আহ, কাজ করতে চাই। আমাকে, আমি ভলান্টারি কাজ করতে চাই, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এরকম। সো এইভাবে আমি তাকে ম্যানেজ করলাম। তো সে কিছুদিন পরে আর কি, সে যদিও শুরুতে ভলান্টারি ছিল, পরে সে আমাকে পে করা শুরু করে। আমি তার কিছু কোর্সে টিএ বা গ্রেডিং বা কোনো লেকচার ম্যাটেরিয়ালস এগুলো প্রিপেয়ার করা, এগুলো হেল্প করতাম। আলটিমেটলি তার সাথে আমি আমার মাস্টার্স থিসিস করি। তো যাই হোক, মাস্টার্স করার পরে আমি যেহেতু আমেরিকায় 3 বছরের ওপিটি পাওয়া যায় জবের জন্য, আমি মোটামুটি পুরো ওপিটিটাই জবের জন্য আহ, খরচ করি। আমি বিভিন্ন স্টেটে, ইলিনয়, তারপরে অ্যারিজোনা, বিভিন্ন জায়গায় জব করি। আমি অ্যারিজোনায় একটা প্রজেক্ট করেছিলাম জাভা ডেভেলপার হিসেবে। তারপরে ইলিনয়ে আরবানা শ্যাম্পেন, খুবই ফেমাস ইউনিভার্সিটি আইরিঙ্কের ওই এরিয়াতে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জব করি। তারপরে যখন আমার ওপিটি শেষ হয়ে যায় এবং H1 ভিসারও কোনো খবর নাই, কারণ H1B হচ্ছে গিয়ে লটারি এবং খুবই ডিফিকাল্ট, খুবই ভাগ্যের ব্যাপার। যাদের হয় খুবই ভালো, যাদের হয় না তাদের অবস্থা খারাপ। তো ইভেন আমার যদিও হায়ার স্টাডিজের ইচ্ছা ছিল সব সময় পিএইচডি করার, বাট সময় সুযোগ হয় নাই। তখন আমি ডিসাইড করি, তখন আমার হাতে অপশন ছিল আইদার আমি বিভিন্ন, there's different way to you can keep working and they say 1 day CPT school, you just নামে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে টিউশন পে করে চাকরি করতে থাকলো, তারপরে মিনহোয়াইল ইমিগ্রেশন বা ভিসা প্রসেসিং করতে থাকে। সো এগুলো ইজি প্রসেস। সো যেহেতু আমার হায়ার স্টাডিজের ইন্টারেস্ট ছিল, তো আমি আবার যেহেতু আমার হাতে সময় নাই, সো আমি আবার আমার ইউনিভার্সিটিতে ব্যাক করি ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশন নিয়ে। আর আমার সেম প্রফেসর, কিন্তু তার হাতে ফান্ড নেই। তো আমি একটা সেমিস্টার ওইখানে থাকার প্ল্যান নেই। আর মিনওয়াইল আমি অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই শুরু করি। তো আমার ইউনিভার্সিটি অফ থেকে আমি একটা প্রফেসরকে অলমোস্ট মানিয়ে ফেলেছিলাম, বাট শেষ পর্যন্ত উনি আর কি কন্টিনিউ করে নাই ফর সাম রিজন। তো মিনওয়াইল আমি আমার প্রফেসর হচ্ছে গিয়ে খুব একটা সাপোর্টিভ ছিল না, কারণ সে আমাকে বলছে আমি তোমাকে 2টার বেশি রেকমেন্ডেশন দিতে পারবো না। তো উম, সবসময় সবার সেই সুযোগটা হয় না। সো circumstances can be different for you and everyone, so don't be lose hope. তো আমি লামার ইউনিভার্সিটিতে আমাদের আরেক প্রফেসর, আমেরিকান ডিপার্টমেন্ট হেড ছিল, তার সাথে অ্যাপ্রোচ করি। সে তখন অলমোস্ট শেষের দিকে, আমি তার লাস্ট ব্যাচ আর কি পিএইচডি স্টুডেন্টের। তো যাই হোক, সে আমাকে ফান্ড ম্যানেজ করে দেয়, ডিনস স্কলারশিপ, সেটা দিয়ে আমি শেষ করি। আহ, আর কি বলবো, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমার পিএইচডির পরে আমি জব করি ওয়াশিংটনে। তারপরে আমি কানাডায় মুভ করি, ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে। আমি এখন টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট। আমি এখানে আমার কাজ হচ্ছে প্রফেসরদের তাদের ল্যাব ডিজাইন করা বা ল্যাবে হেল্প করা, এইসব কাজে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, যাদের প্রোফাইল খুব বেশি ভালো না বা খুব ইমপ্রেসিভ না, বাট সব দেশে বা ইউএসএ তে অনেক রকমের ইউনিভার্সিটি আছে, অনেক র্যাঙ্কের। সো if you are true to yourself and you keep trying, you will get into any university, unless
আপনার যদি গোল থাকে যে আমি টপ 10 ইউনিভার্সিটি ছাড়া পড়বো না, না এছাড়া বা নিজেকে কোনো লিমিটেশন না দিলে যে কোনো ইউনিভার্সিটিতে ফান্ডিং সহ পাওয়া যায়। ইনিশিয়ালি ইট ক্যান বি টাফ। অনেক সময় দেখা যায় যে কেউ কেউ একটা সেমিস্টার টিউশন ফি নিয়ে আসে এবং তারপরে ইউনিভার্সিটিতে প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করে, যেহেতু বাংলাদেশ থেকে বসে প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করা অনেক ডিফিকাল্ট, এর চেয়ে ইউএসএ তে বসে ইউএসএ প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করা ইজ ভেরি ইজি। তো সেটা করা যায়, ম্যানেজ করা খুব ইজি হয়ে যায়। আমি টেক্সাস টেকের যে কথাটা বলেছিলাম যে প্রফেসর আমার ম্যানেজ হয়ে গেছিল, আমি পার্সোনালি ওখানে ড্রাইভ করে গিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম এবং মোটামুটি সে অ্যাকসেপ্ট করে ফেলছিল। আমি তখন টেক্সাস টেকের ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন রেডি করছিলাম, তো পরে আর কি যেটা হয় নাই। সো আমার যেতে ক্ষেত্রে এটা হয় নাই, বাট সবার অনেকের ক্ষেত্রেই এটা পসিবল, সাকসেসফুল। সো আশা না হওয়া, আশা ছেড়ে দেওয়া বা লেগে থাকলে যে কোনো ইউনিভার্সিটিতে অবশ্যই অ্যাডমিশন হবে এবং ফান্ডও ম্যানেজ করা খুব ইজি। থ্যাংক ইউ সাইফুল ভাই। থ্যাংক ইউ সো মাচ সাহাল। আচ্ছা, আমি তোমাকে সংক্ষেপে একটা প্রশ্ন করি। হুম হুম তোমাকে যদি আমি বলি যে 3টা ওয়ার্ড সিলেক্ট করো, যে 3টা ওয়ার্ড হচ্ছে ডিসক্রাইব করে যে আমি বাংলাদেশ থেকে হায়ার এডুকেশনে আসতে চাই, আমার সাকসেস কি নির্ধারণ করে, এরকম 3টা ওয়ার্ড কি হবে? পারসিভারেন্স, লেগে থাকা, হুম হুম হাল না ছেড়ে দেওয়া, হুম হুম আর পরে হার্ড ওয়ার্কিং, হুম হুম। আর মানুষের সাথে ডিসকাস করা, কন্ট্যাক্ট করা, সাজেশন নেওয়া। কারণ আমার সবকিছুই আমি নিজে নিজে করতে গিয়ে আমি অনেক ক্ষেত্রে হয়তো আমি অনেক কিছু ভুল করেছি। তো হয়তো আমি আরো ভালো কিছু করতে পারতাম, বাট যেহেতু আমি কমিউনিকেশন করি নাই বা কারোর কাছে সাজেশন, এইটা আহ, করা, অবশ্যই করা। এবং রাইট। যত আগে থেকে প্রিপারেশন নেওয়া যায় তত আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করা। হুম বাট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে আহ, এটা একটা রেস না। সো হায়ার স্টাডিজ হ্যাজ নো এজ লিমিট, সো হোয়াট এভার রাইট এজ ইউ আর এট, ইউ ক্যান রাইট। স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ সাহাল। তাহলে আমরা আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। সাইফুল ভাই কি মিউট হয়ে গেছেন নাকি? ও রাইট, আমি মিউট ছিলাম এতক্ষণ। আচ্ছা, ওকে, আরেকবার বলি। সো থ্যাংক ইউ সাহাল, এবং থ্যাংক ইউ বাকি যারা আমাদেরকে স্টোরি শোনাইছে। আর এই স্লাইডটা আমি একটু মনে করাই দিতে চাই যে এটা কিন্তু আমাদের আজকের রেজিস্ট্রেশন ফি। সাধারণত এই ধরনের ওয়ার্কশপ গুলা আমি বললে একটুও বাড়াবাড়ি হবে না, এগুলো হয়তো 5,000 6,000 টাকা লাগে রেজিস্ট্রেশন করতে একটা স্টুডেন্টের। বাট আমরা রাখছি এটা ফ্রি, জাস্ট গাছ লাগাইতে হবে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি। আর এই যে 3টা হ্যাশট্যাগ, এই 3টা হ্যাশট্যাগ দিয়ে আমরা ছবি পোস্ট করব, নিজে থাকতেও পারি ছবিতে, নাও থাকতে পারি ইচ্ছা। তো এই কমিটমেন্টটাও যদি আমরা না রাখতে পারি, তার মানে এটা আসলে নিজের সাথে নিজেরও একটা এক ধরনের টেস্ট, যে আমি কিভাবে অন্য কমিটমেন্ট, মানে যেগুলো আরো সিরিয়াস কমিটমেন্ট হায়ার এডুকেশন, সেগুলো রাখবো। আচ্ছা, এবার আমরা কিছু কোয়েশ্চেন নিব। কোয়েশ্চেন গুলা আমরা হয়তো 5টার বেশি পারবো না কোয়েশ্চেন। সো যে কেউ র্যান্ডমলি শুরু করতে পারো তোমাদের পার্টিসিপেন্টদের থেকে, নিজেকে আনমিউট করে। তো ভাই চ্যাট বক্সে কিছু কোয়েশ্চেন আসছে, ওগুলো কি দেখবেন নাকি? চ্যাট বক্সে না, তারাও দেখতেছি আমি। ওকে, ওরে বাবা, অনেকগুলো আসছে তো। আহ, আচ্ছা, অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্ডারে অ্যাপ্লাই করতে পারবো কিনা? অবশ্যই পারবো। মানে এখানে একটা মজার বিষয় হচ্ছে, অনেক ইউনিভার্সিটিতে আবার লেকচার, সরি, ইনস্ট্রাক্টর বলে একটা পোস্ট থাকে। ইনস্ট্রাক্টর হইলে কিন্তু সে আমাকে হায়ার করতে পারবে না, সে আসলে রিসার্চে না, সে শুধু টিচিং এ। তো এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, এগুলো হচ্ছে রিসার্চ ট্র্যাক, এরাই হচ্ছে হায়ার করে। হাউএভার দিস ইজ ডিফারেন্ট ইন নিউজিল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া, তারা কিন্তু আবার লেকচারার বলে নিজেদেরকে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে যেমন সিনিয়র লেকচারার মানে খুব সম্ভবত অ্যাসোসিয়েট প্রফেসর, তো এগুলো খেয়াল রাখতে হবে। নর্থ আমেরিকায় হচ্ছে তাকে
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা প্রফেসর হইতে হবে। আচ্ছা, একজন বলছে ব্যাচেলর জিপিএ, মেজর ইন ফিজিক্স, মাস্টার সিজিপিএ, জিআরই, জেনারেল, আইএলস, একাডেমিক, টিচিং এক্সপিরিয়েন্স। এগেইন এভাবে বলা ডিফিকাল্ট হবে কি হবে না, বাট প্রোফাইল ইমপ্রুভ করা যাইতে পারে। যেমন আইএলস এর স্কোরটা বাড়াইতে হবে, 6 হইলে অনেক জায়গায় রিকোয়ারমেন্টই ম্যাচ করবে না। আর পাবলিকেশন বাড়াইতে হবে, পাবলিকেশন মানে কোয়ালিটি রিসার্চ করলে এই প্রোফাইলটা আবার গুড হয়ে যাবে। ওকে, আমি তারপরে একটা জিনিস অ্যাড করতে চাই ওটার সাথে সাইফুল ভাই, হ্যাঁ ইউ শিওর। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো অনেক ইউনিভার্সিটির মিনিমাম জিপিএ দেওয়া থাকে। সো কোনো প্রোফাইল যদি সেটা ম্যাচ না করে রাইট সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা ঠিক হবে না, বা রাইট ওরকম অ্যাপ্লাই করা মিনিমাম ভালো। আইএলটিএস স্কোর এগুলোও থাকে। রাইট 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 না, তবে এটা খুব ইন্টারেস্টিং, মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্টটা খুব লো থাকে সাধারণত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো 2.8 বা 2.9 এগুলো অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। সো আমি যেটা বললাম আর কি, যে সব কিছুর সব ধরনের স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি আছে। সো লেগে থাকে এবং জাস্ট খুঁজে বের করা। রাইট। আচ্ছা, এখানে বলছে 2027 ফেব্রুয়ারিতে যেতে চাই, আমার মাস্টার শেষ হবে 2026-এ। এখন আমি প্রফেসরকে মেল করে বলতে পারবো কিনা রিসার্চের সাথে আমার এটা করলে তেমন কোনো লস নাই হয়তো, কিন্তু অনেক প্রফেসররা সাধারণত ভুলে যায় মানে হচ্ছে, সাপোজ আমি জানি আমি 2026-এর ফলে যদি আমি হায়ার করি, আমার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 2026-এর জানুয়ারি, কথার কথা, এবং আমি আসলে তখন সিরিয়াসলি দেখা শুরু করবো হয়তো 2026-এর সেপ্টেম্বর থেকে। সো অতিরিক্ত আগে করে কোনো লাভ আছে কিনা আমি জানি না, বাট যাদের রিসার্চ প্রোফাইল উন্নত করার ইচ্ছা, তারা যদি কোনো প্রফেসরকে বিদেশে ট্রাই করে যে আমি আপনার সাথে বাংলাদেশ থেকেই রিসার্চ করতে চাই, এরকম আমি যদি 100 জনকে রাজি নক করে একজনকে রাজি করাই ফেলতে পারি, তাহলে তো খুবই ভালো। ইনফ্যাক্ট আমি আমার 2জন ফ্রেন্ডকে চিনি যারা বাংলাদেশে, তাদের প্রোফাইল খুবই খারাপ অবস্থায় ছিল এবং তারা রিসার্চও বুঝতো না, কিছুই করতো না। পরে তারা এইভাবে রিমোটলি কাজ করে এখন তারা অস্ট্রেলিয়াতে খুবই ভালো পজিশনে চলে গেছে, মানে রিমোটলি কাজ করে তারপরে প্রোফাইল স্ট্রং করে ফেলছে। আচ্ছা, গ্রাজুয়েট ফ্রম অ্যানথ্রোপোলজি, আই এম প্ল্যানিং টু গো ফর মাস্টার্স, জিপিএ, পাবলিশ পেপার ফ্রম সিন্স। এগুলো আমরা কিন্তু এই 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 ধরনের কোশ্চেন গুলোর আনসার কিন্তু আমরা প্রথম থেকেই দিচ্ছি, যে প্যাকেজটা হচ্ছে খালি জিপিএ লো হলেই খারাপ হয়ে গেলাম এরকম না, অনেকভাবে রিকভার করা যায়। তো যারা লেট জয়েন করছে, এই রেকর্ডিংটা আমি চেষ্টা করব আমার ফেসবুকে দিয়ে দিতে, তারা সেখান থেকে শুনতে পারবে আবার। ইয়েস, আমি যে পেপার এখনো অ্যাকসেপ্ট হয় নাই বাট সাবমিট করছি, সেটা আমি দেখাইতে পারবো সিভিতে, অফকোর্স। আচ্ছা, লিঙ্ক হাইপারলিঙ্ক, এটা সাহাল আনসার করছে। ইজ ইট নেসেসারি ফর সোশ্যাল সায়েন্স স্টুডেন্টস টু কন্টাক্ট পটেনশিয়াল সুপারভাইজার্স? এটা ডিপেন্ড করতেছে অ্যাগেইন, অফকোর্স, ওয়াই নট। But my funding got rescinded in April. My professor told me to come with self-fund and funding scenario would be better from. এটা আমি আসলে আনসার করতে পারবো না, কারণ প্রফেসর যদি বলে এখন ফান্ড নাই, তুমি আসার পরে এতদিন পর থেকে আমি ফান্ড দিব, এটা আমি বিলিভ করব কি করব না, এটা আসলে খুবই কমপ্লিকেটেড সিনারিও। হ্যাঁ, কারণ সে হয়তো কোনো একটা ফান্ডিং এর অ্যাপ্লাই করছে, সে আশা করতেছে সে সেটা পাবে, সে সেটা পাইলে আমাকে ফান্ড দিবে। এখন যদি সে সেটা না পায় তাহলে কি হবে, তাই না? আচ্ছা, ইউএসএ স্টিল কি ভালো অপশন কিনা, এটা ভেরি গুড কোয়েশ্চেন, কারণ ইউএসএ তে ডোনাল্ড ট্রাম্প আসার পর একটু সমস্যা হচ্ছে। সো এটা পলিটিক্যাল, এগুলা চেঞ্জ হবে, এগুলা একবার খারাপ হবে একবার ভালো হবে, এগুলার কোনো ডেফিনিট আনসার নাই। আর ইউএস এর এই প্রবলেমের কারণে কানাডা এখন আরো বেশি কম্পিটিশন বেড়ে গেছে। ওকে, if someone has only the must apply for PhD is mandatory to publish my. ওকে, বিএসসি থেকে ডিরেক্ট পিএইচডি তে অ্যাপ্লাই করতে গেলে পেপার লাগবে কিনা, এগেইন নট রিকোয়ারমেন্ট, থাকলে ভালো, বাট অন্য সাইটগুলো যদি খুবই স্ট্রং হয় তাহলে তো ভালো। এআই এন্ড ডেটা সায়েন্স রিসার্চ বায়োমেডিক্যাল কম্পিউটিং নিয়ে আর কিছু বলে, এআই ডেটা সায়েন্স রিসার্চ বায়োমেডিক্যাল কম্পিউটিং, লাইক আসলে আমরা তো আজকে কোনো রিসার্চ টপিক নিয়ে কথা বলছি না। ফর এক্সাম্পল, এখানে কোশ্চেনটা খুবই স্পেসিফিক টু প্রোটিন অ্যানালাইসিস, আমরা তো আসলে ওই রকম স্পেসিফিক টপিকে কথা বলছি না, আমরা কথা বলছি ইন জেনারেল, যে বাইরে আসতে হলে আমার কি কি করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এই ছাড়া মৌখিকভাবে কারো কিছু বলার থাকলে প্লিজ, নাও ইজ দ্য টাইম। একজন হাত তুলছিল, এখন দেখতে পাচ্ছি না। হ্যালো জি বলেন। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল যে আমার আসলে মিক্সড ব্যাকগ্রাউন্ড টাইপের, যদি আমাকে কোশ্চেনটা করতে হয়, আমার ব্যাকগ্রাউন্ড একটু শর্টলি বলি। হ্যাঁ, হ্যাঁ। আমার ব্যাচেলর হচ্ছে এগ্রিকালচারে, মাস্টার্স করেছি জেনেটিক্সে। হুম, দেন আমি কম্পিটিশনাল বায়োলজি বা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করেছি একটা ল্যাবে ফেলোশিপ নিয়ে 2 বছরের মতো। এখন আমার পিএইচডি করার ইচ্ছা হচ্ছে বায়োইনফরমেটিক্সে, কিন্তু আমি আমার একটা পেপার আছে সেকেন্ড অথরে বায়োস্ট্যাটিস্টিকে, আর 2টা পেপার হচ্ছে আপকামিং, যেটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে। এখন হুম। আমি যে প্রবলেমটা ফেস করছি যে আমি বায়োইনফরমেটিক্স বা কম্পিটিশনাল বায়োলজিতে টার্গেট করছি, কিন্তু ওখানে আমার যেহেতু মিক্সড ব্যাকগ্রাউন্ড, ব্যাচেলর হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে, আর মানে আমার যেহেতু কনক্রিট ব্যাকগ্রাউন্ড নেই, তো অনেক জায়গা থেকে পাচ্ছি যে তোমার থেকেও ভালো কম্পিটিটর আছে, কিন্তু আমার আবার মলিকুলার ল্যাবের অতটা প্যাশন নেই। এখন আমি মানে কিভাবে সিভিটা একটু স্ট্রং করতে পারি, বা আমার আরেকটু স্পেসিফিক ভাবে বললে, আমার রিসার্চ হচ্ছে প্রোটিন বা স্ট্রাকচারাল বায়োলজির উপরে, কিন্তু হুম। আমার ইচ্ছা হচ্ছে ট্রান্সক্রিপশনাল বা জিনোমিক্স রিলেটেড কাজ করার। সেই রিলেটেড আমার কিছু প্রজেক্টও আছে, কিন্তু পেপার নেই। এখন এই মিক্সড ব্যাকগ্রাউন্ডের কারণে আমি আসলে একটু প্রবলেম ফেস করছি, এটাকে কিভাবে ওভারকাম করা যেতে পারে বা আহ, একটু স্ট্রং। আপনি আপনি কেন বলছেন যে আপনি প্রবলেম ফেস করছেন? মানে আপনি কি নেগেটিভ রিপ্লাই পেয়েছেন এই জন্য? না না, নেগেটিভ পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি না, আমি ইন্টারভিউ কলও পাচ্ছি, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো সিকিউর করতে পারিনি আচ্ছা, পজিশন। এটা এটা আমার তো মনে হয় আপনার এটা একটা স্ট্রেংথ। এখন হচ্ছে এখনকার যুগে মিক্সড ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা স্ট্রেংথ। যেমন আম, আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি সেদিন একজন স্টুডেন্টকে পিএইচডির অফার করছি আমার সাইড থেকে, যার কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না, যে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তারপরে ডেটা সায়েন্সের উপর একটা মাস্টার্স করছে অস্ট্রেলিয়াতে। কিন্তু আমি যখন তার ইন্টারভিউ নিলাম, আমি দেখলাম যে সে পুরোপুরি রেডি কম্পিউটার সায়েন্সে মুভ করার জন্য। এখন আপনি ধরেন যেই প্রফেসরকে স্পেসিফিকলি ইমেল করতেছেন, আপনাকে ইমেল করার সময় ভাবতে হবে আপনার ক্ষেত্রে আপনার সিভিটা বারবার কাস্টমাইজ করতে হবে, যেহেতু আপনি বলতেছেন যে আপনি একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের। তো তাকে আপনি ইমেলে বলবেন যে আপনার এই মিক্সড ব্যাকগ্রাউন্ডটা কেন বেশি আসলে আরো ভালো, রাইট? মানে তার রিসার্চের জন্য, যে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। আমরা নিজেরা যখন একটা টপিকে রিসার্চ করতে থাকি, আমরা আমাদের মাইন্ডটা ন্যারো হয়ে যায়, কিন্তু যখন একটা আউটসাইডার আসে, তখন সে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে আসতে পারে। এবং এই মিক্সড রিসার্চের ভ্যালু এখন অনেক বেশি। তো আমার কাছে মনে হয় আপনি যাকে ইমেল করবেন তাকে নিয়ে রিসার্চ করেন, রিসার্চ করে আপনার সিভি এবং আপনার ইমেলকে কাস্টমাইজ করেন তাকে বোঝানোর জন্য যে কেন আপনি আসলে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারবেন তার এখানে। আমি কি আনসার করতে পারছি? জি ভাইয়া, ধন্যবাদ। আমি এভাবে ট্রাই করছি, আর একটু করতে হবে। হ্যাঁ, আপনারটা হুম, অন্যদের থেকে একটু বেশি টাইম দিতে হবে, কারণ অন্যরা হচ্ছে জেনারিক ইমেল করলেও হয়ে যাবে। কিন্তু জি আপনি এখন জি। কোথায় আছেন বললেন? আমি রিসেন্টলি ব্যাক করেছি আসলে। আহ, মানে কোথায় আমি মাস্টার্স করছেন? আমি মাস্টার্স করছি ইন্ডিয়া থেকে। আচ্ছা, তো আপনি ওই যে আপনার রিসার্চ স্ট্রেংথ, টেকনিক্যাল এক্সপার্টিজ সবকিছু মিলিয়ে আপনি যাকে ইমেল করবেন তাকে বুঝাবেন যে আপনি কেন স্ট্রং ক্যান্ডিডেট। নর্মালি আমি যদি এরকম ক্যান্ডিডেট পাইতাম, মানে কম্পিউটার সায়েন্সে, যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অথচ সে এআই তে কাজ করছে কিংবা অ্যালগরিদমস এ কাজ করছে, সে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মুভ করতে চায়, আমি খুশি হয়ে তাকে নিব। তা আপনি এরকম প্রফেসর পাবেন। মানে খুব ডিফিকাল্ট হচ্ছে, কারণ যেহেতু আমার ইন্টারেস্ট হচ্ছে বায়োইনফরমেটিক্সে, কিন্তু কয়েকটা মেইল পাচ্ছি যে তোমার প্রোফাইল অনেক ভালো, আবার কয়েকটা প্রোফাইল মেইল অ্যান্সার দিচ্ছে যে তোমার থেকেও কম্পিটিশনাল কাজ বেশি, এরকম ক্যান্ডিডেট আমার আছে। তো আমার এটা এটা মনে হয়। হতেই পারে। এখন আপনি 100 জনকে ইমেল করলে আপনি যদি 5টা পজিটিভ রিপ্লাই পান, দ্যাটস এনাফ, তাই না? জি জি। 100টা ইমেল মানে করে যদি আপনি 5টাও পজিটিভ পান, দ্যাটস এনাফ, কারণ আপনি তো যাবেন এক জায়গায়। জি জি, আমার মনে হয় আমার মেইল আর একটু বেশি করা করা লাগবে, আর একটু বেশি হ্যাঁ, করে হ্যাঁ, রিচ করতে আপনাকে হবে। আচ্ছা, এখানে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি। এই হায়ার স্টাডিজ মানে ফুল স্কলারশিপ হায়ার এডুকেশনের জন্য জোগাড় করা, দিস ইজ এ ফুল টাইম জব অর এট লিস্ট পার্ট টাইম জব। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি ইউনিভার্সিটিতে পড়াইতাম একটা প্রাইভেটে। বিকালের পর থেকে আমার কাজ ছিল রাত পর্যন্ত প্রফেসর খোঁজা, ইমেল করা, দ্যাট ওয়াজ মাই জব। সো এটা সবাইকে এভাবেই দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন।
হ্যাঁ, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। আপু একটু আগে কথা বললেন তো, আপনি একটা আরেকটু জিনিস জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। জি জি। এখন শুনতে পাচ্ছেন? মোটামুটি হ্যাঁ। আচ্ছা, দেখি আমি একটু ঠিক করে নিচ্ছি এটা কেন disturbance। একটা second। আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ মোটামুটি শোনা যাচ্ছে হ্যাঁ। আচ্ছা, আমি একটু 2 মিনিট নিব জাস্ট একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য, কারণ আশা করি আমার ব্যাকগ্রাউন্ডটা বলি আপনারা আমার অ্যান্সারটা দিতে পারবেন, আমাকে হেল্প করতে পারবেন। কাইন্ডলি মানে আমি 2005-এ গ্রাজুয়েট হয়েছি। তো গ্রাজুয়েশন শেষ করার পরে আমি সৌদি আরবে চলে যাই একটা বাংলাদেশি স্কুল টিচার হিসেবে, আইসিটি। আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের। দেন ব্যাক করি 2018-এ, এবং 19-এ ব্র্যাক ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেই। আনফরচুনেটলি অনেক মানে ঝামেলার মধ্যে দিয়ে, বিশেষ করে আপনার করোনা এগুলোর ভিতর দিয়ে কোনো মতে আমি আপনার শেষ করতে করতে, মানে শর্ট কোর্স শেষ করতে 2021, আমি পরে থিসিস নিয়েছিলাম, সেটা আমার শেষ করতে আপনার 2023-তে শেষ হলো আমার। হ্যাঁ, তো এখন এর মধ্যে আমার গ্রাজুয়েশনের সময়ের একটা ব্যাপার ছিল, ওটা আমি থার্ড বছর ছিলাম। আর এবার ব্র্যাকেট যেটা রিকোয়ারমেন্ট, যে আপনার ডিফেন্স করতে বিভিন্ন একটা পাবলিকেশন থাকতে হবে। তো Q4 একটা জার্নালে আমার একটা মানে মেইন অথর হিসেবে ইয়ে আছে। হ্যাঁ, তো আমি মানে এখনো ইচ্ছা করছি যে আমি প্রায় 19 বছর ধরে হাই স্কুল লেভেলে পড়াচ্ছি আর কি, মানে এইচএসসি লেভেলে। তো এখন আমি নিজেই একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। আমার এখনো পড়ার ইচ্ছা আছে, পিএইচডি করার ইচ্ছা। তো ওই সুবাদে আপনাদের এটাতে পার্টিসিপেট করা। তো এখন বেশিরভাগই যেটা কথা হচ্ছে যে আমার প্রোফাইলটা খুব লো। হ্যাঁ, তো আমি সাহাল ভাইয়ের কথাগুলো শুনে আমার খুব, আমি মোটিভেট হয়েছি, ওনাকে একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি। হ্যাঁ, যে এই তো কোনো ব্যারিয়ার না, অ্যাজ ওয়েল এজ উনি একটা কথা বলেছেন যে এটা রেস না। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আহ, তো আমি একটু মোটিভেটেড ফিল করছি এখন। আমি জানতে চাচ্ছিলাম যে আমি কি কোথাও সিকিউর করতে পারবো কিনা, যদিও এটা একটু সিলি টাইপের কোয়েশ্চেন হয়ে গেল। তারপর আপনাদের কাছ থেকে একটু মোটিভেশন চাচ্ছিলাম যে এটা আমার পক্ষে পসিবল কিনা। এখন আমার এজ এখন 43। দ্যাটস অল ফর মাই সেলফ। আপনার প্রবলেমটার সলিউশন হচ্ছে, সলিউশন তো আমরা আসলে কেউ জানি না, আমরা তো এটা শুধু আল্লাহ জানে। বাট আমি যেটা প্র্যাকটিক্যালি বুঝি সেটা হচ্ছে আপনার জি এই গ্যাপটা আপনার জন্য নেগেটিভ। সো এখন আপনার রিসার্চে অ্যাক্টিভ হইতে হবে। তা আপনার দুইটা জিনিস জি যদি হয়, একটা হচ্ছে রিসার্চ প্রোফাইলকে আপনি স্ট্রং করে ফেললেন। আপনি কি বলছেন, Q4 জার্নালে? জি হ্যাঁ, Q4 জার্নাল ইজ নট স্ট্রং। তো Q4 জার্নাল জি থেকে বেরিয়ে আসতে হবে, ভালো মানুষের সাথে রিসার্চ করতে হবে, কানেকশন করতে হবে। এখন আপনার জায়গায় যদি আমি হইতাম, আমি বিভিন্ন জায়গায় নক করতাম যে আমি বাংলাদেশ থেকে ফ্রি আপনার সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে গাইড করেন। হ্যাঁ, তো যদি জি কেউ রাজি হয়, এটা রাজি করানো খুব ডিফিকাল্ট। রাজি হইলে কি হবে, দুইটা জিনিস হবে, এক নিজের ইমপ্রুভমেন্ট হবে, পাবলিকেশন হবে। দুই হচ্ছে একজন হয়তো রিকমেন্ড করতে পারে, এরকম একজনকে পেয়ে গেলাম যে আমাকে বিভিন্ন জায়গায়, আচ্ছা তুমি ওই জায়গায় ট্রাই করো, এই জায়গায় ট্রাই করো, আচ্ছা ঠিক আছে আমার যদি বলার থাকে আমি বলবো। দিস দিস হ্যাজ টু বি ইউর ওয়ে। ওকে। আচ্ছা, একটু আরেকটা চাপ করি, একটু সরি। সেটা হচ্ছে যে আমি এই টানা এই সময়টাতে যে 19 বছর ধরে পড়াচ্ছি এইচএসসি লেভেলে, আমি যেহেতু সিএসসি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন করেছি, আমি সিএসসি মানে আইসিটি পড়িয়েছি বা আইটি পড়িয়েছি। যদি হ্যাঁ, এটা বেসিক, এটা কি কোনো ভ্যালু অ্যাড করবে না? মানে এটা যদি আমি অনেস্টলি বলেন আর কি। অ্যাজ এ কম্পিউটার সায়েন্স রিসার্চার, আমি আমার ল্যাবে এটার কোনো ভ্যালু নেই। এখন আচ্ছা, অন্য থ্যাংক ইউ। কারোর কাছে ভ্যালু থাকবে কিনা আমি জানি না। সো আমি আমি এই জন্যই একদম সামারাইজ করে বলছি যে দিস আপনার একমাত্র ওয়ে হচ্ছে নেটওয়ার্কিং স্ট্রং করা এবং রিসার্চ স্ট্রং করা, এই দুইটা হচ্ছে আপনার ওয়ে। থ্যাংক ইউ ওকে, আচ্ছা নেক্সট ভেরি মাচ। কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট, আমি সাব্বির হ্যাঁ ভাইয়ের এখানে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে সাব্বির ভাই কি কম্পিউটার সায়েন্সে হায়ার স্টাডিজের জন্য জি ইন্টারেস্টেড বলছিলেন? আচ্ছা, জি না, জি আচ্ছা আচ্ছা, না তাহলে সেটা সাইফুল ভাই যেটা বলছে সেটা বেস্ট। আর বাট আপনি যদি ধরেন যে এডুকেশন বা অন্য কোনো ডিপার্টমেন্টে ট্রাই করেন, তো এইটা আপনার এই উইকনেসটা কিন্তু আপনার জন্য স্ট্রংগেস্ট জি পয়েন্ট হয়ে জি যাবে। রাইট রাইট।
That's a very good point. Right. Thank you very much. Okay, next question. আমরা 3টা কোশ্চেন নিব সংক্ষেপে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্টে তো আমি থ্যাংক ইউ বলতে যাচ্ছি আপনাদের সবাইকে যারা হচ্ছে এই ওয়ার্কশপটা প্ল্যান করছেন। হচ্ছে যে আমি একটু মানে 1 মিনিটের মধ্যে জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা বলি, দেন হচ্ছে কোশ্চেন বলি। লাইক আমার হচ্ছে যে পড়াশোনা হয়েছে, আমি ইন্ডিয়া থেকে পড়াশোনা করে গত আসছি। ওদের একটা স্কলারশিপে ছিলাম, SIA ফুল ফান্ড ছিলাম। তো ওখানে থাকা অবস্থায় আমার ইন্ডিয়ান প্রফেসরদের সাথে রিসার্চের উপর ভালো কাজ করা হয়েছে। আর রাইট না হচ্ছে 6টা কনফারেন্স পেপার আছে আর 2টা বুক চ্যাপ্টার আছে। তো এগুলো নিয়ে আমার কাজ করা হয়েছে। বাট আমি গত বছর থেকে হচ্ছে ফল 25-এ USA তে অ্যাপ্লাই করছিলাম। তো আমি হচ্ছে মাস্টার্সে 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি আর PhD জন্য 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি। বাট এনি হাউ অথবা আমার লাকে নাই দেখে আমি হয়তো ফুল ফান্ডেড পাই নাই। বাট একটা ইউনিভার্সিটি থেকে প্রফেসর বলছে উনি জাস্ট আমাকে একটা সেমিস্টার দিবে, পরের সেমিস্টার থেকে আর উনি দিবেন না। তো হয়তো বা আমি সেটা রিস্ক নিয়ে আর ওখানে আমি মুভ করি নাই। বাট আমি এখন রিসেন্টলি 2 মাস হয়েছে আমি একটা জায়গায় জবে জয়েন করছি প্রজেক্ট ম্যানেজার হিসেবে। বাট এখন এটা কি আমার স্ট্রেংথ হিসেবে থাকবে নাকি, একটা এটা। আরেকটা হচ্ছে যে আমি এখন ফল 26-এ যদি অ্যাপ্লাই করা শুরু করি বা আমি মেইল করা শুরু করি, আমি আগের কি কি ভুলগুলো নিতে পারি, যেমন মেইলিং এর ক্ষেত্রে অথবা CV অথবা হচ্ছে যে আমার এই যে এখন প্রফেশনাল পিরিয়ডে আসছি সেটা কি আমি ভ্যালু অ্যাড করতে পারবো নাকি, ওভারঅল এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। সাহাল বলো তো একটু এই ব্যাপারে। ভাইয়া আমি একটু অ্যাবসেন্ট ছিলাম, আমি বুঝি নাই আচ্ছা কোশ্চেনটা আচ্ছা, কি ছিল। আপনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে আপনার কারেন্ট জবটা ভ্যালুয়েট করবে কিনা, এটা বলছেন তো নাকি? আমি হচ্ছে জি আপনার এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার ব্যাকগ্রাউন্ড কি, কম্পিউটার সায়েন্স? জি 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 আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আর কারেন্ট জবটা কি প্রজেক্ট ম্যানেজার? প্রজেক্ট ম্যানেজার জি। প্রজেক্ট ম্যানেজার সফটওয়্যার ফার্মে? সফটওয়্যার ফার্মে জি। হ্যাঁ, তাহলে তো ভেরি মাচ রিলেটেড, তাই না? তাহলে অফকোর্স এটা ভ্যালুয়েট করবে। আমি এই জিনিসটা কিন্তু আমি জানি না আপনারা প্রেজেন্টেশনে ছিলেন কিনা, আমি প্রথমেই বলছি যে জব কি আমার হার্ম করবে নাকি উপকার করবে। আমি যদি কম্পিউটার সায়েন্সে পড়ে ব্যাংকের ম্যানেজমেন্টে কাজ করি, ওইটা তো আমাকে কোনো হেল্প করবে না, রাইট? জি স্যার। কিন্তু আমি ব্যাংকের ম্যানেজার হিসেবে যদি বিজনেসের হায়ার এডুকেশনের চেষ্টা করি, তাইলে সেটা আমার হেল্প করবে। সেম আপনার জবটা সফটওয়্যার ফার্ম রিলেটেড এবং আপনি কম্পিউটার সায়েন্সের, সো আপনারটা আপনাকে হেল্প করবে। এখন আপনাকে এটা দেখাইতে হবে যে কেন হেল্প করবে, এটা কেন রিলেভেন্ট, রাইট? যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটা রিসার্চ হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে সফটওয়্যারে কি ধরনের প্রবলেম হয়, যে সোশ্যাল এসপেক্ট ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো সেক্ষেত্রে যদি আপনি কোনো রিসার্চ নিয়ে ভাবতে পারেন বা কারেন্ট পেপার গুলা পড়তে পারেন কিভাবে কানেক্টেড, সেইটাকে আপনার জবের সাথে মিলে আপনি কি দেখছেন সেইভাবে একটা রিসার্চ প্রবলেম দাঁড়া করাইতে পারেন এবং একটা পটেনশিয়াল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করতে পারেন, তাহলে তো এটা খুবই স্ট্রং একটা SOP হইতে পারে, তাই না? প্রফেসরকে পড়ানোর ক্ষেত্রে, প্রফেসরকে ম্যানেজ করার ক্ষেত্রে ওইটা হইতে পারে। আর ফান্ডিং এর ক্ষেত্রে যেটা বলছেন যে 1 সেমিস্টার দিবে বলছে, আরেক সেমিস্টার দিবে না, এটা আমি আসলে বুঝি নাই কেন বলছে সে এটা। তো উনি হচ্ছে আমাকে জাস্ট মেইল করছে যে উনি আমার অ্যাডভাইজর হিসেবে থাকবে, বাট ওনার কাছে জাস্ট একটা সেমিস্টারই ফান্ডিং আছে আপাতত, বাট পরের সেমিস্টার থেকে আর উনি ফান্ডিং দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে তো আমি রিস্ক নিয়ে মানে না, পুরা এটা 4 এটা খুবই রিস্কি, কারণ USA তো খুবই এক্সপেন্সিভ জায়গা, তাই না? তো আর ফল 25-এ যায় নাই, আমার ফল আমার মনে 26-এ। হয় আপনি এখন থেকে এটাকে প্রতিদিন 3 আওয়ার্স আপনি হায়ার এডুকেশনের পিছনে স্পেন্ড করেন, এটাকে একটা জব হিসেবে নেন, নিজের প্রোফাইলটা কিভাবে রিচ করা যায়, আর হচ্ছে সিভি কিভাবে মোর রিলেভেন্ট করা যায়, সিভিটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে রিলেভেন্ট করা যায়, এগুলো নিয়ে কাজ করেন। জি স্যার, আমার হচ্ছে স্যার রিসার্চের এরিয়া যেটা ছিল সেটা মেইনলি কম্পিউটার ভিশন আর মেশিন লার্নিং নিয়ে ছিল, বাট এখন প্রজেক্ট ম্যানেজমেন্টে আসাতে মুভ করাতে সেটা কি কোনো প্রবলেম হবে? বাট আমি ট্রাই করে দেবো। আপনি মেশিন লার্নিং নিয়ে তো সবাই কাজ করতেছে, রাইট? তো এটা একই সাথে স্ট্রেংথ, একই সাথে উইকনেস, কিন্তু আপনি যদি মেশিন লার্নিং কে প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে কানেক্ট করতে পারেন, সেটা উড বি ইউনিক, তাই না? জি জি স্যার। এই দুইটাকে মিক্স করে দেখেন কিছু করতে পারেন কিনা। গুগল স্কলারে পেপার পড়েন, ঠিক আছে? বাট জি স্যার। আমেরিকা এবং কানাডার রুল হচ্ছে আপনার 30টা গার্বেজ পাবলিকেশনের থেকে, মানে 30টা পাবলিকেশন একটা আন্ডারগ্রেড বা মাস্টার্স এর কেন থাকবে? কারণ সবগুলাই হচ্ছে একদম লো ক্যাটাগরি জায়গায় যেগুলোর কোনো ভ্যালু নাই। ওরা দেখবে কোয়ালিটি, নট কোয়ান্টিটি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আরেকটা
হ্যাঁ হ্যাঁ আরেকটা ছোট্ট করে একটা কোশ্চেন ছিল স্যার, লাইক আমার হচ্ছে যে রিসেন্টলি একটা সিনিয়র ভাই হচ্ছে একটা ইউনিভার্সিটিতে আছে ইউএসএ, উনি হচ্ছে পিএইচডি হোল্ডার আর কি। তো ওনার একটা হচ্ছে মে থেকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, ওনার প্রফেসর বলছে, বাংলাদেশের প্রফেসর। তো উনি আমাকে বলছে ওই প্রজেক্টটা ওনার সাথে কাজ করার জন্য। তো আমি অলমোস্ট ওনার সাথে কাজ করব মানে মে থেকে, এই মাসের লাস্ট থেকে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কতটুকু ভ্যালু ক্রিয়েট হবে? উনি নিজে বলছে যে এই প্রজেক্টটা যদি সাবমিট হয় তাহলে হচ্ছে ওনারা একটা ভালো একটা ইয়ে আছে, কনফারেন্স জার্নাল কনফারেন্স আছে, ওখানের মধ্যে সাবমিট করবে। তো ওনার প্রফেসর যদি এটাতে ইমপ্রেস হয় তাহলে মোস্ট প্রবাবলি আমাকে পরে নিয়ে নিবে। তো আমি তো এটাকে এজ এ ক্লাস হিসেবে রেখে দেন, আর বাকি আমার কাজগুলো তো কন্টিনিউ করতে পারবো। এটা এটা আমি প্রথম থেকে আমার প্রেজেন্টেশন এটাই বলতেছি, এই ধরনের কাজগুলোতে ইনভলভ হইতে হবে। এই ধরনের কাজে ইনভলভ হইলে ওই প্রফেসর আমাকে নিল কি নিল না সেটার থেকেও বেশি হচ্ছে যে সে যদি আমাকে নাও নেয়, যেহেতু এটা সরাসরি রিসার্চের সাথে কানেক্টেড, এটাই আমার সিভি কে অনেক রিচ করবে। সেক্ষেত্রে আমাকে অন্যরা হায়ার করবে। এমনকি এখান থেকে যদি পাবলিকেশনও না হয়, এখান থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা গেইন করতেছি সেটা আমার সিভি কে স্ট্রং করবে। তো এই ধরনের সুযোগগুলা নষ্ট করা যাবে না, মানে এই ধরনের সুযোগগুলা কাজে লাগাইতে হবে। জি জি স্যার, এই জন্য মেনলি আমি জানতে চাচ্ছিলাম আসলে এটা মানে তাহলে ইনশাল্লাহ ভালো একটা মানে বোনাস হিসেবে বা প্লাস হিসেবে কাজ করবে যখন আমি ফল 26 অ্যাপ্লাই করবো। আচ্ছা ভাই, আমি একটা জিনিস অ্যাড করতে চাই। সো এটা হচ্ছে গিয়ে অনেক সময় ইউনিভার্সিটির অ্যাডমিশন গুলা এক সেমিস্টার বা 2 সেমিস্টার ডিফার করা যায়। তো যারা এখানে অনেক ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পেয়েছেন বা ফান্ড হয় নাই, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে ডিফার করে অ্যাডমিশন মিনওয়াইল প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করতে থাকলেন। প্লাস হচ্ছে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে রিসার্চ সরি ফান্ডিং তো আসলে আসলে দুইভাবে, একটা হচ্ছে প্রফেসরের নিজস্ব রিসার্চ ফান্ড থেকে, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটির টিএ থেকে। তো বড় বড় ইউনিভার্সিটি গুলা অনেক গ্রাজুয়েট স্টুডেন্ট হায়ার করে, আন্ডার গ্রেড স্টুডেন্টের ল্যাবে হেল্প করার জন্য বা টি এর কাজ করার জন্য। তো যখন কোনো প্রফেসর বলে যে তার হাতে ফান্ড নেই, তা আপনি তাকে হয়তো রিকোয়েস্ট করতে পারেন বা ওই ইউনিভার্সিটির অন্য স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে ওই ইউনিভার্সিটির টি এর সিনারিও কিরকম, যে অ্যাভেলেবল পাওয়া যায় নাকি ডিফিকাল্ট। যদি ইজিলি অ্যাভেলেবল হয় তাহলে টি ফান্ড দিয়েও পড়াশোনা চালানো যায়। বাট ওটা যেটা হচ্ছে গিয়ে প্রত্যেক বছর ওটা রিনিউ করতে হয়। আর জব রিলেটেড যেটা অনেকেই একটা কমন কোশ্চেন থাকে যে হ্যাঁ, জবটা যদি ওই রিসার্চ ফিল্ড রিলেটেড হয় অবশ্যই এটা স্ট্রং পয়েন্ট। বাট যদি না হয়, কোনোভাবে যদি সেটা রিসার্চের সাথে কমিউনিকেট বা কানেক্ট করা যায় তাহলেও ওকে। বাট একবারে যে জব এক্সপিরিয়েন্সটা কাজে লাগলো না সেটা না, কারণ অনেক দেশে হচ্ছে, যেমন ইউএসএ ধরেন, যে আপনি যেই ফিল্ডে জব করবেন, সরি স্টাডি করবেন, আপনার জব হইতে হবে সেই ফিল্ডের, না হলে আপনি ভিসা এক্সটেনশন করতে পারবেন না। কিংবা এমন কোনো কান্ট্রি যদি থাকে যে গ্র্যাজুয়েশনের পরে ডাজেন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ জব ইউ গেট, ইয়োর ইমিগ্রেশন উইল বি ইজি, ওইসব দেশের ক্ষেত্রে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভ্যালুয়েবল। কারণ এইসব দেশে আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুবই একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের থেকে আপনার যে একজন এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি যদি থাকে, এক্সপিরিয়েন্স থাকে, ওই এক্সপিরিয়েন্সটা খুবই হাইলি ভ্যালুয়েবল। সো আপনার রিসার্চ রিলেটেড না হলেও আপনি যদি সেলফ ফান্ডেও পড়াশোনা করেন, গ্র্যাজুয়েশনের পরে আপনি আপনার ওই ফিল্ডে জব ইজিলি ম্যানেজ করতে পারবেন। এটা এটা সাহাল খুবই ভালো পয়েন্ট। কিন্তু আমি প্রথম থেকে যেটা ওই আমার ফোকাসটা ছিল হচ্ছে মানে স্কলারশিপ বেসড হায়ার এডুকেশন আর কি। এখন ধরো ইমিগ্রেশনের ক্ষেত্রে তো অবশ্যই এটা আমি ইনফ্যাক্ট একবার বলতে গিয়েও আমাদের ফোকাস সরে যেতে পারে, এই জন্য বলি নাই। তো যেই জবগুলো আমি করতেছি সেগুলো আমাকে ইমিগ্রেশনে পয়েন্ট পাইতে হেল্প করবে। বাট এখানে পয়েন্টটা হচ্ছে প্রফেসরের পার্সপেক্টিভ থেকে। ধরো আমাকে যদি একজন স্টুডেন্ট ইমেল করে যে আমি আপনার সাথে পিএইচডি করতে চাই, আমি কথার কথা গত 10 বছর আমি একটা এনজিও তে এই পোস্টে আছি, রাইট? এখন আমি অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার আমি তো নেগেটিভে চলে যাব, কারণ সে এমন একটা জবে আছে যেটা ভালো জব, আমি কিন্তু বলতেছি না যে ওই জবটা খারাপ, আর যেটা আমার থেকে অনেক দূরে, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি, মানে জবটা যদি রিসার্চ রিলেটেড হয় প্রফেসররা ডেফিনেটলি ওটা স্ট্রং পয়েন্ট, আদারওয়াইজ ইট উইল নট বি এ গুড ফিট। রাইট। তো এখন ধরো বাট যে সফটওয়্যার ফার্মে আছে 10 বছর ধরে সে কিন্তু আমার সাথে রিলেভেন্ট। তো হুম, এই কারণে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমার উইকনেস কে আমার স্ট্রেংথ বানাইতে হবে। আমি যদি রাইট। আমাকে দেখতে হবে দিস ইজ মাই প্রোফাইল, এই প্রোফাইলের উপর বেস করে কোন রিসার্চ এরিয়া কোন প্রফেসরকে আমার নক করা উচিত। তার মানে
এনজিওর জবটা আমার জন্য নেগেটিভ, কিন্তু আরেকটা প্রফেসরের জন্য কিন্তু পজিটিভ হয়ে যাইতে পারে, তাই না? মানে যে হচ্ছে গিয়া সোশ্যোলজি নিয়ে কাজ করে, তার জন্য তো পজিটিভ। হুম হুম। এইভাবে আর কি ভাবতে হবে। ওকে, আমরা কি আর একটা কোশ্চেন নিয়ে শেষ করে দেব? আসসালামু আলাইকুম। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমি বুঝতে পারছি না, কি দুই একজন একসাথে কথা বলছে মনে হয়। তো ওয়াহিদুল ভাই মনে হয় অনেকক্ষণ ধরে হাত তুলে রাখছে। কোন ভাই? জি, ওয়াহিদুল ভাই, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমি আর সাজেশন দরকার ছিল বেশ কিছু, মানে দুইটা প্রশ্ন আর কি। আমি বায়োমেডিক্যাল সায়েন্স দ্যাট মিনস মাইক্রোবায়োলজি থেকে 2024 সালে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছি। কারেন্টলি মাস্টার সেকেন্ড সেমিস্টারে আছি, 2 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আমি ইউএসএ তে ফল 25 এর জন্য বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম এবং সেখান থেকে ইন্টারভিউ কল পেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি বায়োমেডিক্যাল সায়েন্সের ফান্ডিং ক্রাইসিসের জন্য মানে ফুল ফান্ডে পিএইচডি পাইনি, কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স অফার পেয়েছিলাম পার্শিয়াল ফান্ডিং এ। তারপরেও দেখা যাচ্ছে বাকি যে ফান্ডিংটা আমার ম্যানেজ করতে হতো সেটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। তো আমি এখন নেক্সট ফল 26 এর জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য আমি দুইটা সাজেশন চাচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু বায়োমেডিক্যাল সায়েন্সে জিআরই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ওয়েভ করছে, আমি আইএলটিএস দিয়েছিলাম 7 স্কোর এসেছিল ওভারঅল। এখন আমার কি জিআরই ট্র্যাকে যাওয়া উচিত কিনা, জিআরইটা দেওয়া উচিত কিনা আমার প্রোফাইলকে স্ট্রং করার জন্য? আমার কিছু পাবলিকেশনও আছে নেচার পোর্টফোলিওতে ফার্স্ট অথরের। এন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ইনফেকশাস ডিজিজ, কিন্তু আমাদের বাংলাদেশের সিনারিওতে ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ হয় খুব বেসিক সায়েন্সের, ইউএস এর পার্সপেক্টিভে খুবই মলিকুলার লেভেলে কাজ হয়। তো এই লিমিটেশনটাকে আমি কিভাবে ওভারকাম করতে পারি, যদি এই দুইটা সাজেশন দিতেন আর কি। ধন্যবাদ। প্রথমটা নিয়ে সাহাল বলতে পারো, এটা বেটার হয় যেহেতু ইউএসএ রিলেটেড। সেকেন্ডটার আনসার আসলে আমাদের কাছে এখানে বায়োলজির তো কেউ নাই, আহ, মানে একদম সাবজেক্ট স্পেসিফিক আনসার দেওয়া ডিফিকাল্ট। প্রথমটার আনসারটা সাহাল বলো। প্রথমটা আমার মনে হয় ভাইয়া মনে হচ্ছে খুব টপ লেভেল ইউনিভার্সিটিতে নিজেকে রেস্ট্রিক্টেড রাখছেন, যার কারণে হয়তো আশানুরূপ রেসপন্স পাচ্ছেন না। আপনি দেখতে পারেন যে আরেকটু নিচের দিকের ইউনিভার্সিটিগুলো, অনেক ইউনিভার্সিটি কিন্তু বেশ ভালো ভালো কাজ হয়। তো আপনি আপনার টপ সাবজেক্ট রিলেটেড ম্যাটার দিয়ে সার্চ দিয়ে দেখেন যে কোন ইউনিভার্সিটিগুলোতে ভালো কাজ হচ্ছে। কারণ অনেক সময় দেখা যাবে যে ভালো ইউনিভার্সিটিতে ঢুকলেও আপনার ল্যাবের হয়তো কাজ হয়তো সেরকম হচ্ছে না, বা একটু Right, কম লেভেলের ইউনিভার্সিটিতে এর খুবই চেয়ে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। খুবই ভ্যালিড পয়েন্ট, হ্যাঁ। তো হ্যাঁ, ওইভাবে আপনি আপনার ল্যাব বা সাবজেক্ট রিলেটেড সার্চ দিয়ে দেখেন কোন ল্যাবের কাজগুলো ভালো হচ্ছে, সেই অনুযায়ী দিয়ে আপনার প্রোফাইল যেহেতু খুবই স্ট্রং, আপনি প্রফেসরদেরকে ম্যানেজ করতে থাকেন, লেগে থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন কিছু একটা। রাইট। আর হার্ভার্ড ইউনিভার্সিটিতে আপনার পার্সিয়াল ফান্ড হয়েছিল বললেন, রাইট? জি, আচ্ছা, এটা একটা মজার কেস আমি রিসেন্টলি দেখছি। আমি জানি না এটা ভালো না খারাপ। সেটা হচ্ছে, আমাকে একটা ইরানিয়ান স্টুডেন্ট ইমেল করছে। এই জিনিসটা আমার চোখে পড়ছিল যে আম, সে ইউএস এর টপ 30 একটা ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছে, কিন্তু কারেন্ট বা রিসেন্ট পলিটিক্যাল প্রবলেমের কারণে তার ভিসার অ্যাপ্লিকেশন রিজেকশন হয়েছে। এই জিনিসটা তার সিভিতে লেখা আছে যে সে কোথায় কোথায় ফুল ফান্ডেড স্কলারশিপ অলরেডি পাইছে টপ ইউনিভার্সিটির মধ্যে। তো এই জিনিসটা সে তার সিভিতে রাখছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আবার মজার বিষয় হচ্ছে, এই কারণে আমি তাকে আসলে ইন্টারভিউতে কলও করছি। হ্যাঁ, সো আপনিও চাইলে এইটাকে সিভিতে রাখার মতো করে যে মানে কোথায় কোথায় অফার পাইছেন, বা যেমন হার্ভার্ডে আপনি পার্সিয়াল ফান্ডিং পাইছেন এই কারণে আপনি যাচ্ছেন না, এটা সিভিতে থাকলে এটা চোখে পড়ার মতো। কারণ হার্ভার্ডে কেউ একজন অ্যাডমিশন পাইছে মানে একটা প্রফেসর কনভিন্স থাকবে যে হয়তো সে ভালো, স্টুডেন্টটা ভালো। তো এটা নিয়ে আপনি ভাবতে পারেন, আমি 100% শিওর না। আরেকটা হতে পারে অন্য কোনো দেশে ট্রাই করতে পারেন কিনা, কারণ কারেন্টলি ট্রাম্পের অনেক ফান্ডিং হচ্ছে অনেক রাইট, রাইট, হ্যাঁ, হ্যাঁ, বন্ধ করে দিয়েছে, এই জন্য হয়তো আপনার পার্শিয়াল ফান্ডিং। রাইট। আচ্ছা, আমার জিআরই ট্র্যাকটাতে ঢোকা উচিত কিনা যদি সাজেস্ট করতেন অ্যাজ এ বায়োমেডিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড স্টুডেন্ট। কানাডাতে টপ ইউনিভার্সিটি গুলাতে সাধারণত জিআরই লাগে না। সাধারণত দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, ইউনিভার্সিটি অফ টরন্টোতে লাগে কিনা আমি জানি না, বাট বেশিরভাগই লাগে না। আর টু বি ভেরি অনেস্ট, আমি এই জায়গায় পলিটিক্যালি কথা বলা একটু রিস্কি, বাট কারেন্ট সিচুয়েশনে আমি হইলে আমি আমেরিকা অ্যাপ্লাই করতাম না।
হ্যাঁ, আর ভাইয়া তো বলছেন যে ইউএসএ তেও বায়োমেডিক্যাল জিআরই ওয়েভ করে দিচ্ছে। তাই না? জি জি। আচ্ছা, তার তো মানে এটা দিয়ে কোনো একটা ভ্যালু অ্যাড হবে কিনা? এটা আসলে কোনো আমি অ্যাজ এ প্রফেসর আমার কাছে জিআরই কোনো ভ্যালু ক্যারি তেমন করে না আসলে, কারণ আমি দেখবো হচ্ছে সে টেকনিক্যালি কেমন সাউন্ড, সে রিসার্চ কেমন ভালো করতে পারবে, আর তার আইএলটিএস স্কোরই আমার জন্য এনাফ। মানে আমি যদি দেখি আইএলটিএস তার রাইটিং এ 6.5 আছে, অনেস্টলি দ্যাটস এনাফ ফর মি। হ্যাঁ, আমরা 6 নিয়েও হায়ার করি, ওভারঅল স্কোর 6.5 লাগে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব কমন যে স্টুডেন্টদের আইএলটিএস এ দেখা যাচ্ছে 7 আছে কিন্তু রাইটিং এ 6.5ও নাই। হ্যাঁ, রাইটিংটা একটু জরুরি, পেপার রাইটিং এ অনেক বেশি কাজে লাগে, তো এই কারণে। তো আমি জানি না, জিআরই আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না আমার এখন। ছোট্ট একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কানাডার বর্তমানে বায়োমেডিক্যাল সায়েন্সের ফান্ডিং অপরচুনিটিটা সেটা কেমন আছে, যদি একটু শেয়ার করতেন আপনার পার্সপেক্টিভ থেকে। আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানি না, বাট না থাকার কোনো কারণ নাই। কানাডা, আমরা আমেরিকার প্রবলেম গুলা এই মুহূর্তে আমরা ফেস করতেছি না, 1 বছর পরে কি হবে এটা তো আমরা জানি না। আমেরিকা এই মুহূর্তে খুবই রিস্কি একটা সিচুয়েশন আছে, চলতেছে, অনেকের ফান্ডিং ক্যান্সেল হয়ে গেছে। এখন একটা প্রফেসর একটা স্টুডেন্টকে প্রমিস করে নিয়ে আসছে তাকে 4 বছরের ফুল ফান্ড দিবে, কিন্তু তার নিজের ফান্ডিং যদি বাতিল হয়ে যায় সে কোত্থেকে ফান্ড দিবে, তাই না? ইনফ্যাক্ট আমার সাথে আমেরিকায় একেবারে টপ 30 ইউনিভার্সিটির বাংলাদেশি ক্যান্ডিডেট, মানে পিএইচডি করতেছে, সে আমার এখানে চলে আসতে চায়, এরকমও হইছে, ফান্ডিং নিয়ে প্রবলেমে পড়ছে। তাহলে আর সেকেন্ড হচ্ছে এই যে আমি রিসেন্টলি একটা কনফারেন্স থেকে আসলাম, যেটা অটোয়াতে ছিল। তো বাংলাদেশি, এটা আমাদের টপ কনফারেন্স, সবাই আসতে চায়, মানে সবারই পেপার অ্যাকসেপ্ট হলে তারা আসতে চায়। তো সেক্ষেত্রে এখানে যেটা হয়েছে ইন্টারেস্টিং কেস যে আম, যেসব বাংলাদেশি স্টুডেন্ট আমেরিকাতে মাস্টার্স পিএইচডি করতেছে এবং যাদের এখানে পেপার অ্যাকসেপ্ট হয়েছে, তারা অনেকে শেষ মুহূর্তে আর আসতে চাচ্ছিল না। কারণ হচ্ছে তাদের ভয় আমেরিকা থেকে বের হইলে আবার ঢুকতে পারবে কিনা। এত ক্রাইসিস নিয়ে তো মাস্টার্স পিএইচডি করা খুব ডিফিকাল্ট, তাই না? তো আমেরিকার এই মুহূর্তে এডুকেশনের অবস্থা খুব একটা ভালো না, এটা পাবলিকলি বলা যায়। মানে পলিটিক্যালি তারা খুব বাজে সিচুয়েশনে নিয়ে চলে গেছে, তাদের ফান্ডিং কাট করতেছে। আম, এই কারণে আবার কানাডা কিন্তু খুব কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, সবাই এদিকে আসতে যাচ্ছে। হ্যাঁ, তো অস্ট্রেলিয়াও আমার কাছে খুবই ভালো একটা অপশন। অস্ট্রেলিয়া, ওদের ইউনিভার্সিটি গুলা ওয়ার্ল্ড ক্লাস, তো ওইখানেও চোখ রাখা যাইতে পারে। ধন্যবাদ। ওকে, আমরা আর লাস্ট, দিস ইজ মাই লাস্ট, আর একটা কোশ্চেন নিব খুব সংক্ষেপে, 30 সেকেন্ডে। ভাইয়া, জি আমি বলতে চাই। আচ্ছা, 2 জন বলার চেষ্টা করছে, এই 2জনকে আমরা লাস্ট সুযোগ দিচ্ছি। ওকে, একজন শুরু করেন। ভাইয়া, আমার একটাই মাত্র অপশন ইউএসএ তে। এখন আমি চিন্তা করতেছি বাংলাদেশে থেকে আমি প্রফেসর ম্যানেজ করবো নাকি আমি সরাসরি ইউএসএ তে গিয়ে আমার প্রফেসরের সাথে সরাসরি কথা বলাটা আমার এই কারেন্ট সিচুয়েশনে আমার জন্য ভালো হবে ফান্ড পাওয়ার ক্ষেত্রে, ফুল ফান্ড। মানে আপনার একমাত্র অপশন ইউএসএ তে, ইফ আই এম নট রং, কারণ আপনার স্পাউস ইউএসএ তে থাকে, এটা কি কারণ? হ্যাঁ, আমার ফিয়ন্সে ইউএসএ তে। আচ্ছা, তো আগে থেকে নক করলে কোনো অসুবিধা নাই, আপনি বলতে পারেন যে আমি তো আসতেছি অলরেডি, তো এটা একটা পজিটিভ ওদের জন্য। বাট এখানে একটা, আমি জানি না ইউএস এর ভিসা, মানে আপনি স্পাউস হিসেবে গিয়ে আপনি খুব সম্ভবত লেখাপড়া করতে পারবেন কিনা, এটা একটা ঝামেলা আছে। তো এটা একটু একটু টাইম লাগে চেঞ্জ করতে, ওটা খুব আনসার্টেন। মানে আনসার্টেন মিনস লাইক দেয়ার ইজ নো লিমিটেড টাইম, লাইক এই সময়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সো এইটা একটা ফ্যাক্টর। বাট এজ এ ফ্যাকাল্টি মেম্বার আমি যে জিনিসটা এইভাবে দেখি যে, সাপোজ আমারই ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট সরাসরি এসে আমার সাথে দেখা করে বলতেছে যে আমি আপনার সাথে কাজ করতে চাই। এখন হয়ারেস আরেকটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা ইরান থেকে বলতেছে আমি আপনার সাথে কাজ করতে চাই। 2জনের কোয়ালিফিকেশন যদি সেম হয়, ইনফ্যাক্ট যে আমার সাথে সরাসরি দেখা করতে আসছে তার কোয়ালিফিকেশনে যদি হালকা একটু আরেকজনের থেকে অল্প থাকে, আমি তার দিকে বায়াস থাকবো, কারণ সে অলরেডি এখানে আছে, তার ভিসা বা সবকিছুর জটিলতা যে এখানে নাই তার থেকে অনেক বেশি। তো আমরা যারা ফ্যাকাল্টি মেম্বার, আমরা হায়ার করার সময় আমাদের অনেক চ্যালেঞ্জ থাকে, হচ্ছে যাকে অফার করতেছি সে ফাইনালি আসবে কিনা। মানে স্টুডেন্টরা মনে করে কি ওদেরকে প্রফেসররা রিপ্লাই দিচ্ছে না বা ওদেরকে নিচ্ছে না, কিন্তু একই চ্যালেঞ্জ আমরাও ফেস করি, যে আমি যাকে নিব সে ফাইনালি আসতেছে কিনা, সে তো আরো 3-4টা অফার পাবে, আবার যে আসবে ঠিক করছে সে ভিসা পাবে কিনা। তো হয়ারেস
আমাকে যদি এখন উইনিপেগে একটা স্টুডেন্ট এসে বলে যে আমি আপনার রিসার্চ ইন্টারেস্টেড এবং তার প্রোফাইল ভালো, আমি তো আর সেকেন্ড থট দিব না, আমি তাকে নিয়ে নিব। সো আপনার ক্ষেত্রে সেই অ্যাডভান্টেজটা কাজ করবে যদি আপনি ওইখানে গিয়ে যেই শহরে আপনি তাকে এইভাবেও ইমেল করতে পারেন যে আমি আপনার রিসার্চে খুব ইন্টারেস্টেড, আমি এখন আপনার শহরেই আছি, হাউ অ্যাবাউট আমি আপনার সাথে সরাসরি দেখা করি। এটা করতে পারলে বেস্ট। ওকে, লাস্ট কোয়েশ্চেন আরেকজন কে জানি বলতে চাইছিল, সে বলবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যাচেলর করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, এন্ড দেন আমি 1 ইয়ার একটা আইটি কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব করছি। হুম, তার আগে আমি 1-2 মাস মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে জব করছি একই কোম্পানিতে। হুম, তো তারপরে আমি তখন রিসার্চ করতে পারি নাই, কর্পোরেট জব ছিল, খুবই প্রেশার ছিল। তারপরে এখন আমি ডেটা সায়েন্সে মাস্টার্স করতেছি বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে। তো ওকে, সেক্ষেত্রে আমি জবটা ছেড়ে দিয়েছি এবং ফুল টাইম ডাটা সায়েন্স প্র্যাকটিস প্লাস মাস্টার্স প্লাস রিসার্চ করতেছি। তো ওকে। এটা কি আমার আমার স্টেপটা নিয়ে একটা কি ওয়াইজ হয়েছে কিনা, মানে ইউএস, কানাডা এবং অস্ট্রেলিয়ার হায়ার এডুকেশনের জন্য, মেইনলি পিএইচডি করার জন্য আর কি? না, আমি কোনো নেগেটিভ কিছু দেখতেছি না এখানে, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এখন আপনি প্রোফাইলটা যত পারেন স্ট্রং করেন, মানে এখানে এই আপনার এই স্টোরিতে আমি কোনো নেগেটিভ পার্ট দেখতেছি না। বুঝা গেল? যে এটা মানে, হ্যাঁ, যেটা যেহেতু আমার ফ্যামিলির সাথে একটা করে এটা করা লাগতেছে, কারণ আমি জব ছেড়ে দিয়েছি, আমি ম্যারিড, আমার বাচ্চা আছে, সবকিছু মিলাই একটা মানে আমি মানে পুরো ডিটারমাইন্ড যে আমি ফার্স্ট ট্রাই যেন আমার মিস না হয় আর কি। এই জন্য আমি সবকিছু ছেড়ে দিয়ে আমি একদম এখানে 100% ফোকাসড। আচ্ছা, আমি কোনো এর সাথে হ্যাঁ হ্যাঁ, বলো স্যার, হ্যাঁ বলো। না মানে এইটা ডিসিশনটা ভুল হবে যদি আপনি আপনার এফোর্টটা ছেড়ে দেন, সো এটার সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ কিছু না কিছু একটা হয়ে যাবে। রাইট। থ্যাংক ইউ। আর আপুর যেটা কোশ্চেনটা করছিল একটা জিনিস অ্যাড করতে চাই, তো অনেক সময় দেখা যায় যে স্পাউসদের ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে ভালো কানেক্ট থাকে, তো অনেক সময় স্পাউসরা রেকমেন্ড করতে পারে স্পাউসদের পার্টনারদের, সো ওইভাবেও অনেক সময় অ্যাডমিশনটা পাওয়া ইজি হয়ে যায়, তো হুম, ওই লাইন অ্যাপ্রোচটাও করা যেতে পারে। রাইট। আচ্ছা, চ্যাটে একজন প্রশ্ন করছে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলা কিভাবে সর্ট আউট করা যেতে পারে। একদম সহজ, ওদের গ্রুপ অফ 8 বলে একটা গ্রুপ আছে। ওটা হচ্ছে টপ 8টা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, সিডনি, মেলবোর্ন, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, এডিলেইড, খুব সম্ভবত মোনাশ, এরকম 8জন। এগুলাতেই হইতে হবে কথা নাই, আরো ভালো ইউনিভার্সিটিও আছে। ওকে, তাহলে আমার আজকে এখানে থামতে হবে। সবাইকে অনেক থ্যাঙ্কস আসার জন্য। আশা করতেছি আমাদের এই কষ্টটা কারো না কারো উপকারে আসবে। আর যারা মনে করছেন যে আজকের ওয়ার্কশপ থেকে বেনিফিটেড হইছেন, আমি সহ এই যারা আজকে স্পিকার ছিল তাদের এবং তাদের ফ্যামিলির দুনিয়া এবং আখিরাতের জন্য দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।